সুলতান। সুলতান, সুলতান বয়স কত এখন? 25। 25 বছর বয়স। বর্তমানে কোথায় থাকছেন? তেজগাঁ শিল্প অঞ্চল। তেজগাঁ শিল্প অঞ্চলে, মানে ঢাকাতে। আর জন্ম জেলা কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে। তো আপনি সিক্রেটসে আজকে, এবং আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখব যে কি ঘটনা ঘটেছে আপনার জীবনে। একেবারে ছোটবেলা থেকে শুরু করেন প্লিজ। আমার যখন 10 বছর বয়স, তখন আমি গ্রামের বাড়িতে থাকি, খুবই দুষ্ট ছিলাম। বাবা কি করে আপনার? বাবা ওই সময়টাতে কি করতো? ওই সময় কৃষি কাজ করতো, অনেক ধরনের কাজ করতো, রং মিস্ত্রি কাজ করতো। আচ্ছা, অনেক ধরনের কাজ। কয় ভাই বোন ছিলেন আপনারা? তখন তো আমরা 2 ভাই ছিলাম। 2 ভাই। বর্তমানে আমরা 3 ভাই। আচ্ছা, যখন আপনি বড় সবার? আমি সবার বড়। আচ্ছা। আমার যখন 10 বছর বয়স, তখন থেকে আমি একটু মানে পুংটা টাইপের ছিলাম আর কি গ্রামে। আচ্ছা, হ্যাঁ, মানে দুষ্ট হলে পুংটা বলে। হ্যাঁ, মানে মারামারি করতাম, খুব বিশ্রী গালাগালি করতাম, খুবই দুষ্ট ছিলাম। আমার যখন 10 বছর বয়স, তখন আমি আমার থেকে 5 বছর 10 বছরের বড় যারা, তাদের সাথে চলতাম। আচ্ছা। আমার সমবয়সী যারা, তাদের সাথে খুবই কমই চলতাম। আচ্ছা, মানে অকাল পক্ষ হলে যা হয় আর কি। তখন ওরে মারি ধরি, আস্তে আস্তে পুরো গ্রামের মানুষ আমারে চিনে, সবাই আমাকে এক নামে চিনে। আচ্ছা, হ্যাঁ, সবাই আমাকে সুলতান নামে চিনতো। হ্যাঁ, তখন আমি যখন দুষ্টামি করি, ওরে মারি, কারো মাথা ফাটাই দিই, কারো হাত ভেঙে দিই ঢিলা মাইরা, কারো গাছের সুপারি চুরি করে নিয়ে আইসা পড়ি, কারো জামপুরা, কারো পেয়ারা, লেবু, কারো পুকুরের মাছ মাইরা নিয়ে আসতাম। আচ্ছা। বাবা মা এগুলো পছন্দ করতো না। মানুষের বিচার আর কত সহ্য করব, মানুষের অপমান কত সহ্য করব। জি। পরে তেজগাঁ শিল্প অঞ্চলে আমার ফুফাতো ভাইরা থাকে, ওদের খাবারের হোটেল আছে। আচ্ছা, হোটেল আছে। পরে আমাকে ওই জায়গায় দিয়ে দিল, তাদের কাছে দিয়ে দিল। যেহেতু বাড়িতে দুষ্টামি করে, ওরে মারে, ওরে ধরে, বিশ্রী গালাগালি করে, মানুষের বিচার আর ভালো লাগে না শুনতে। আচ্ছা। লেখাপড়াও করে না, সারাদিন পাখির বাসা কোন জায়গায় আছে, কই কি আছে, এগুলা একটু খেয়ে বেড়াইতাম আর কি। পরে আমার ফুফাতো ভাইদের কাছে দিয়ে দিল আমারে। ওদের হোটেলে কাজ করি, থাকি, খাই। ওই জায়গায় এসে মনে করেন যে মারামারি, আরে মারি, ওরে ধরি। মানুষের কোনো হোটেলে তো বুঝে নেই, চার দোকানে হোটেলে যে মানুষ কি ব্যবহার করে ছেলেদের সাথে। জি। আমি তো মনে করেন যেসব ব্যবহার আমার কাছে ভালো লাগতো না। একটা কিছু কইলে, একটা কইলে আমি দুইটা কইতাম, ওই গ্লাসটা দই না দে দিতাম, কিন্তু রাগ করতাম, আর আমারে কই গ্লাস হেনা দিয়ে দিতাম, এরকম ধরনের ব্যবহার করে। অনেক জনের থাপ্পড় তুপড় মাইরা হইতো। তখন আমি রাগ করতাম, কানতাম, ওদের গালাগালি করতাম। ওদের সাথে তোর পারা জানা, অনেক বড়, আমি ছোট। রাইট। এরকম করে দিন যায়, বছর ক্ষণে আইলো, কয়েক বছর যাওয়ার পরে আমি ওই জায়গার থেকে আইসা বললাম। ওই জায়গায় এরকম মারামারি দরাদরি করি, ওই জায়গা থেকে আইসা বললাম। আইসা বাড়িতে কয়েকদিন থাকলাম। আচ্ছা। লেখাপড়া তখন করতেন না? ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করেছি। এরপরে আর মানে লেখাপড়াই করেননি? না। আচ্ছা। তারপর বাড়িতে আইসা পড়ি, বাড়িতে আইসা আবার কয়েকদিন থাকলাম, মাসের কানে ভালো। আবার দুষ্টামি ফাইজলামি শুরু করলাম, কারো কাছে সুপারি, কারো পুকুরের মাছ, ওইটা এরকম করার পরে আস্তে আস্তে বড়দের সাথে যখন মিশি, অনেক মানে রাজনীতিবিদদের সাথে মিশি আর কি। মিশার পরে আমার বলতো আর কি, যে ওদের সাথে যখন চলতাম, ওই সিগারেট নিয়ে আইনা দিতাম, চা নিয়ে আইনা, বড় ভাইরা বিভিন্ন কমেন্ট করতো। হ্যাঁ, ওদের সাথে আস্তে আস্তে মিশলাম, চললাম, ওদের সাথে আস্তে আস্তে চলি, মিশি। যখন বলে যে ওরা একটু মাইরা দেয়, ওরাই মাইরা দিয়াইতাম, কারো মাথা ফাটাই দিতাম, কারো চাকু দিয়া পার মারতাম। অল টাইম আমার সাথে চাকু থাকতো, ঠিক মতো ঘরে আইতাম না, খাইতাম না, ওদের সাথে চলতাম। এগুলো বাসায় জানতো না? বাবা জানতো না? বা ফ্যামিলি মেম্বাররা জানতো? কিছু বলতো না আপনাকে? বলতো, অনেক মারতো, ধরতো। কি মারতো? বাবা মারতো, মা মারতো, সবাই মারতো আমাকে, সবাই। কিন্তু আপনি পাত্তা দিতেন না? তো আমি মায়ের খাইতে খাইতে স্টিল হয়ে গেছি, আর কত মায়ের খাবো, মানে বেহায়া হয়ে গেছি। ওকে। এলাকার ধনী ফ্যামিলির পোলাপান যারা আছে, ওরা আমাকে ভয় পাইতো। আচ্ছা। এই 10 বছর বয়সে? হ্যাঁ, 13-14 বছর বয়সে আমার অনেক ভয় পাইতো ওরা। আচ্ছা। তখন আমি কারোর সাথে লাগলে কারো মাথা পাঠাই দিতাম, কারোর সাথে ঝগড়া লাগলে, আমার সাথে কেউ লাগলেই, আমার থেকে 10 বছরের বড়, তাতে কোনো সমস্যা নাই, 2 হাত 2.5 হাত লম্বা রামদা নিয়ে বাইরে দিতাম। আচ্ছা, পাইতেন কই রামদা? তখন বানাই নিতাম, এগুলো 300-400 টাকা দিয়ে সঙ্গে পাওয়া যেত। তাদের সাথে চলতাম, ওদের কাছে তো অভাব নাই, তারা রাজনীতি করতো। আচ্ছা আচ্ছা, অভাব নাই। প্রায় লোকের কাছে দেখতাম কি মেশিন, মানে হামস, অস্ত্র যাকে বলে, দেখতাম। তখন আমার লোভ জাগতো, একটা পিস্তল লইতে পারতাম, তখন আমাকে দিত না। তখন আমি কি করতাম, কোনো জায়গায় মেলা হইলে কোনো থেকে এই প্লাস্টিকের পিস্তল কিনতাম, ঠিক আছে, মানে বিভিন্ন মডেলের, বিভিন্ন কালারের পিস্তল কিনতাম, নিয়ে কোমরে নিয়ে ঘুরতাম, শখ মিটানোর জন্য। ওকে। তখন তোর কেনার মতো কোনো সামর্থ্য নাই, খুবই লোভ ছিল আমার অস্ত্রের প্রতি, একটা অস্ত্র লইতে পারতাম, দেখতাম খালি মানুষের কাছে। ওকে। এরকম দিন গেল, ই করলো, ওরা আবার ঢাকাতে আইসা পড়ি, আমার আরেকটা ফুফাতো ভাইয়ের সাথে জুতার কারখানাতে আইসা পড়ি। আগামা ছিলেন নাদিরা বাজার,
ওকে, আলাউদ্দিন মানে কিশোরগঞ্জ থেকে জুতার কারখানায় চলে জুতার আসলেন, কারখানায়। কেন আসলেন? ওর সাথে আইসা বললাম আর কি। মানে শখ করে আসলেন নাকি বাড়ি থেকে পিটা টিটা বের করে দিল? বাড়ি থেকে তো এমনি মারতো, মানে ওই বললো যে চল আমার সাথে চল কাজ করি। আচ্ছা। তার বন্ধুর কারখানা, আচ্ছা মানে ম্যানেজার ছিল, তার সাথে থাকতাম আমি। মানে জুতা যত মাল সামান আছে, ধরুন বিভিন্ন প্রকারের মানে জুতার যাবতীয় লেডিস যাবতীয় জুতা বানানোর জন্য যে যে জিনিস লাগে আর কি, এগুলো কিনতে চাইতাম তার সাথে। আর জুতার কারখানাতে কার কি লাগে সেটা জানতাম, তাদেরকে আইনা দিতাম। জুতার কারখানাতে আমার সাথে খারাপ ব্যবহার করতো অনেক কারিগররা। আচ্ছা। এক এক দেশের এক এক ধরনের কারিগর, এক এক ধরনের মিজাজ ছিল। ওরা মানে থাপ্পড় মারতো, করতো, লাত মারতো, অনেক ধরনের মানে আচরণ আমার সাথে করতো। আচ্ছা। একদিন আমি রাগ করে বাইরে গেলাম জুতার কারখানার থেকে। বাইরে যায় মনে করেন যে পাকিস্তান মাঠ, ওই যে আপনার এই যে এই বেকা গল্লি সংসদ, আপনার মৎস্য ভবন, এই দিকে আইসা পড়তাম ঘুরা। আচ্ছা। ঢাকা ভার্সিটির দিকে আইসা পড়ছি। আচ্ছা। আইসা ঘোরাঘুরি করলাম, সারাদিন ঘুরলাম, আমার পায় না। পরে দেখ আমার গ্রামের এক লোকে আমার পাইছি। আপনি জুতার কারখানা ওইদিকে বঙ্গ মার্কেট অধিকাংশ লোক আমাদের এলাকার। আমার পরিচিত এক লোক আমার পাইছি, কিরে তুই কই যাস, তুই না ঢাকাতে আইস সুমুকের কারখানায়? হ্যাঁ আমি তো আইসি। তুই এই জায়গায় খেললি গা? আমি ঘুরতাছি, নিশ্চয় কোনো কারণ তোরা মারছে, রাগ করে আয় পড়ছিস, আমি বুঝতে পারছি। পরে উনি আমার দইরা নিয়ে গেল, বড় ভাইয়ের বন্ধুর কাছে নিয়ে গেল দইরা। আচ্ছা। যে ও তো রাগ করে যাইতেছে গা, হয়তো রাস্তাঘাট চিনে না। পরে আমার অনেক আদর করতো, মালিক আমার অনেক আদর করতো, তা বলার মতো না, অনেক আদর করতো আমারে। যা চাইতাম 2 সময় তাই দিত, যা খাইতে চাইতাম তাই দিত। তখন আসলাম, আসার পরে দেখ একটা লোক ওই কারখানাতে আমার খালি মারতো খালি। আচ্ছা। ওরে মাস 2-1 পরে ওরে পাইছি এক জায়গায়, ওই জায়গায় আপনার গোড়াপুরতে একটা জায়গা আছে নাম। আচ্ছা। তারেক রহমানের একটা বিল্ডিং আছে 16 তলা, ওই জায়গায়। ওকে। ওই জায়গায় যখন পাইছি ওরে, ওই আমার মারছিল, আমার ভিতরে তো জিদ আছে। পরে জুতা কাটে দেখা না যে মুছিরা যে নাবি ওই নাবি দিয়ে দিলাম ওর একটা পার। ওহো। একটা পার দিয়েছে, ওই থেকে ওই জায়গায় নামাই লিছি একদম পুরা। দেখেন না যে দিনে দুপুরে? হ্যাঁ দিনে দুপুরে এই বেলা বাজে আপনার মনে করেন যে 10টা, সকাল 10টা। আচ্ছা। সকাল 10টা। ওই জায়গায় অনেকগুলা গুড়া আছে, ওদের বড় বড় রাম ছাগল পালে, ওরা মানে খাবার দিচ্ছে আর কি, গুড়াকে খাবার দিচ্ছে। তারপর আমি খিচা দিলাম দৌড়ে, আমার চেহারাটা চিনতে পারে নাই। দইরা মনে করেন যে গল্লি গালার ভিতরে ডুইকা, ওই দিন মনে করেন যে আমি আর বাইরে নাই। আমি চাইতাম হইলো আপনার আফজাল মার্কেটে জুতা দিতে। আচ্ছা। প্রতিদিন ওই জায়গায় যে কারিগররা জুতা দিলে আফজাল মার্কেটে যেতাম জুতা নিয়ে, পোস্টার ভিতরে। কিন্তু আপনি ওই যেটাতে মারলেন ওটা পাইলেন কই? ওইটা তো আমার সাথে থাকতো সবসময়, আমি যে জুতা কারখানা করতাম আমার সাথে থাকতো একটা এগুলা। আগে চাকু টাকু নিয়ে ঘুরছি না, এখন এটা নিয়ে ঘুরেন? এগুলা নিয়ে ঘুরে বলতে পারি না। আচ্ছা। এই একটা থাকতো আমার সাথে, কেচি অথবা এগুলা একটা থাকতো আমার সাথে। না থাকলে ভালো লাগে না? না, আমার ভালো লাগে না, এটি আমার সাথে নিয়ে অভ্যাস। আজকে নাই তো সাথে না এগুলো কারণ নিরাপদ মনে করতেছি না আমার পাশাপাশি অনুষ্ঠান করা। ওকে। এগুলো না থাকলে আমার ভালো লাগতো না, এগুলো থাকলে মনে করতাম যে আমার কাছে একটা শক্তি। আচ্ছা। মানুষ আমার মনে রাগ থাকতো, ভরপুর রাগ। ওকে। সাহসী মনে করতাম আর কি। আর তখন সাহস ছিল, অটাল সাহস। এখন ভীত হয়ে গেছি। যাই হোক, তারপর ওই থেকে খাইতে আয় পড়লাম, 7 মাসি থাকার পরে ওই থেকে আয় পড়লাম বাড়িতে। এরকম রমজান ঈদের মধ্যে, কালকে ঈদ, আজকে তাদের সাথে আইসা পড়লাম বাড়িতে। আর যাই না ওই জায়গায়, আর যাই না। আবার বাড়িতে আইসা মনে করেন যে মারামারি ধরাধরি শুরু করলাম, ওরে মারি ওরে ধরি বিভিন্ন। পরে তো চিন্তাই করা শুরু করলাম। 14-15 বছর বয়স জন্যই। কিভাবে শুরু করলেন? ঘটনাটা কি ছিল? ঘটনাটা আমি আবার মোবাইল ফোন, আরো টাকা, এগুলা চিন্তাই করতাম না। আচ্ছা। আমার লোভ ছিল মনে করেন যে আমার পাশে অনেক হিন্দু বাড়ি আছে, অনেক বিশাল বড় হিন্দু এলাকা, আমাদের বিশাল হিন্দু এলাকা। আচ্ছা। আমি মানুষের সোনার চেন আছে না, এগুলোর প্রতি আমার লোভ ছিল। আচ্ছা। মানে দেখতাম 2 দিন 1 দিন ঘুরতাম ওর পিছে কেমনে কামড়া বাড়ি দেওয়া যায়। একাই করতাম নাকি? একা করতাম, আমি কাউকে নিয়ে এইগুলো কাজ করতাম না, খুবই কম করতাম। আচ্ছা। 2 জন করলে একটা ঘটনা আমি একটু জানতে চাই, কিভাবে হলো, মানে একদিনের ঘটনাটা কিভাবে ঘটছে না করছে, কিভাবে স্টার্ট করলেন প্রথম দিন? চেনটা চেন হোক বা যে কোনো চিন্তায় প্রথম দিনের ঘটনা। ফার্স্ট চিন্তাটা মনে করেন যে একটা সোনার চেন, একজন হিন্দু মহিলা, তার বয়স প্রায় 40, 43, 45 এরকম হবে আর কি। আমার গ্রাম থেকে অন্য একটা গ্রামে সোনার একটা চেন, পরে আপনার 4 আনার মতো হবে আর কি। 2 দিন তার পিছিয়ে শ্রম দিছি। আচ্ছা। মানে সাহস করতে পারতেছি না, মানে কিভাবে মানে জিনিসটা হাতায় নেওয়া যায়। সে যখন পুকুরে যখন গোসল করতেছে, গোসল করে যখন আসছে, তখন ভোরবেলা, হিন্দুরা স্নান করে দেখবেন ভোরবেলা। হ্যাঁ, তখন আমি পুকুরের পাড়ে গাছের চিপার মধ্যে খাড়াই দিছি, যে একবার জামু না এরকম করতেছি।
পরে 2-3 মিনিট তার পিছনে পিছনে হাঁটতেছি ভোরবেলা, শীতের দিন, হালকা হালকা কষা মানে আর কি। হাঁটতেছি, পরে মহিলা একবার পিছনে তাকায়, আমি আবার চুপ করে হাঁটি, আবার পিছনে চায়, আমি আবার চুপ করে হাঁটি। উনি আবার ভয় পাই লাইছে। আচ্ছা, চিনতো আপনাকে? না, আমাকে চিনতো না। আচ্ছা, আমার পাশের গ্রামে, আমাকে চিনতো না। আমি আস্তে 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 তার পিছিয়ে পিছিয়ে যাই। তার বাড়ির গেটের মধ্যে ঢুকে যাইব গা, এই মুহূর্তে মনে করেন যে আমার আর মানে দেরি সহ্য হইতেছে না আর কি। দিলাম মনে করেন যে থাপা, গলায় দিলাম থাপা, অর্ধেক আইসা পড়লো, চেনের অর্ধেক আইসা পড়লো। পুরো তো এলাকা মনে করেন যে এলাকা গরম হয়ে গেছে গা। আমি তো জিনিস নিয়ে আইসা বললাম, আইনা মাটির নিচে পুঁতা রাখলাম, এক গাছের নিচে, গাব গাছের নিচে জঙ্গলে এটা পুঁতা রাখলাম। আচ্ছা, গাব গাছের নিচে এই জীবনের প্রথম আপনি চিন্তাই করলেন? জীবনের প্রথম চিন্তাই। আচ্ছা, গাব গাছের নিচে পুঁতা রাখলাম। তখন কি করতাম, আমরা মার্বল খেলতাম। মার্বল খেলতাম, নিশানা কইরা এই জায়গার মধ্যে পুঁতা রাখতাম। অনেক টাইমে আমি মার্বলও পুঁতা রাখতাম মাটির নিচে। আচ্ছা, এই জায়গায় যখন পুঁতা রাখলাম, 4-5 দিনে গেল গা, এলাকা পুরা গরম। আজও পর্যন্ত এলাকায় মনে করেন যে কয়েক বছর ভিতরে এরকম ধরনের কোনো কাহিনী ঘটে নাই। এই আমার জানাশোনা মতে, আগে ঘটছে নাকি জানি না, তখন তো মনে করেন যে পুরো এলাকা গরম হয়ে গেছে। এরকম একটা কাহিনী গেছে গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে আচ্ছা, এটা পুরা এলাকা মনে করেন যে গরম হয়ে গেছে। কি করতে পারে এই ঘটনাটা, কি করতে পারে? হেরে সন্দেহ করে, আমি সন্দেহর বাইরে। মানে আপনি ছোট ছিলেন দেখতে, এই কারণে সন্দেহের বাইরে। সন্দেহর বাইরে আমি, আমার এরকম ধরনের কোনো নিশা ছিল না আর কি। এই জিনিসটা বেচে দিলাম এক বাইন্যার কাছে নিয়ে, আমার পরিচিত একটা বাইন্যা। আমি আমার 2200 টাকা দিছি। তখনকার স্বর্ণের দাম ছিল, কিন্তু অনেক দামি ছিল। আপনি নিয়ে গিয়ে যখন দিলেন তখন উনি জিজ্ঞেস করলো না তুমি এটা কোথায় পেলা, কি অবস্থা? আমার জিজ্ঞাসা করছে এটা কই থেকে আনছাস? যেটা আমার আম্মার। আচ্ছা, আমার মার, এটা গ্রাম্য ভাষা, এটা আমার আম্মার। আচ্ছা, তোর আম্মার। উনি তো অবশ্যই বুঝতে পারছে যে এলাকার এরকম একটা পোলা ওর মায় পাইব কই, গরিব মানুষ পাইব কই। পরে এটা 2200 টাকা বিক্রি কইরা আমি টাকা পকেটে রাখা আমি খাই, ভাঙ্গাই, ওই দিক ঘুরি। পরে একটা করলাম, মেলার মধ্যে একটা চাকু কিনলাম 300 টাকা দিয়া, টিপ দিলি বাইর হয়। টিপ চাকু এতদিন তো ব্যবহার করছি, এরকম কামারের বানাই না চাকু। তখন একটা চাকু কিনলাম 300 টাকাতে, টিপ দিলি বাইর হয়। পরে তো মনে করেন যে এটা সারাদিন হাতে নিয়ে ঘুরি। ভাবি আলাদা মনে করেন যে কতক্ষণ পর মানে মানুষ দেখলেই, সমাবেশে পোলাবান দেখলেই টাচ করে টিপ দিয়ে বাইর করতাম। আরেকটা ছিল, দুইটা একসাথে নিয়ে এরকম করে করতাম, ঘষা দিতাম আর কি। আর এরকম গালের সাথে ঘষাইতাম, এরকম করতাম। আম পায়রা চিলা খাইতাম, কোনো সময় বিভিন্ন ধরনের জাম্পুরা চিলা খাইতাম, পেয়ারা খাইতাম। শুধু বাপ ধরতাম চাকু নিয়ে রাস্তার মধ্যে খারিয়া। আমার সমবয়সী যারা ছিল গ্রামের, ওরা আমার সাথে ভয়ে চলতে চাইতো না, ওদের ফ্যামিলি না করতো, ওই ওর সাথে চলিস না, ওই বাজে লোক, খারাপ লোক, নিশা টিশা করে, গাঞ্জা মদ খায়। আমি কিন্তু সিগারেটও খাই না। এই দিকটা আমার আবার ভালো, আমি নিশা পানি করি না, কোনো গাঁজা মদ সিগারেট এগুলো আবার খাই না। তখন এরকম যখন করতেছি, বিভিন্ন ধরনের মানুষ আমার বাপের কাছে বিচার দেয়, আমার বাপের অপমান করে। বুঝে নিত যে গরিব মানুষের উপর সবসময় জুলুম থাকে, পানি সবসময় নিজ জায়গা দেওয়া যায়, উপর দেওয়া যায় না। আমি কোনো কিছু করলেও মানুষ আমার দুষ্ট, না করলেও আমার দুষ্ট। গাছের সুপারি নাই গা, আমি নিলেও তো নিছি, না নিলেও আমি নিছি। এটা এই গাছের পেয়ারা নাই, আমি নিছি। মানে ঘটনা আসলাম অতি পাশ ঢাকাতে আসলাম, এরকম করে মনে করেন যে চলতেছে। পরে আর নিজের কাছে খারাপ লাগতেছে, আর কত অপমান সহ্য করবো মানুষের। বাপ মার মায়ের খাইতে আমার মারতে মানে ওরা অতিষ্ঠ হয়ে গেছে। আর কত মারবো? প্রতিদিন মায়ের খাইতে আমিও বেহা হয়ে গেছি। মারলে আমার শরীরে লাগে না। কটা মারবি? কত মারবো? হাসতেছি, বাট দিস ইজ অ্যাবসলিউটলি ওনার জায়গা থেকে আপনারা শুনলে, আমি পরে গিয়ে বলি, আগে ওনাকে বলারই সুযোগ দিই, তারপর বুঝতে পারবো। হ্যাঁ, তারপর আমার দাদি ছিল, আমার দাদির একটা ছোট বোন ছিল, আমার এত আদর করতো মানে বলার বাইরে। মানে আমি আমার চোখে মানে কমই দেখি যে মানুষ নাতিদেরকে এত আদর করে। আমার জায়গা থেকে আমি বলতেছি, আপনার দাদি আপনি কতটুকু আদর করছে আপনি ভয়ঙ্কর। আপনি আমাকে নস্টালজিক করে দিলেন। আমি জানি আমার দাদি, আমি আলহামদুলিল্লাহ আমার নানি আমার কাছে থাকে। আমার আসলে এই খণ্ড খণ্ড করে বলা রেডিওতে গল্পগুলো বলতে আমার ব্যক্তিগত জীবন কোনো কিছু নাই, সবাই আপনার চোখে পানি দেখতে পাচ্ছি আমি।
আমার নানি আমার কাছে থাকে এবং আমার দাদিকে আমি হারাই যখন আমি এসএসসি পরীক্ষা দিই। তখন আমার দাদি হচ্ছে আমার দেখা পৃথিবীর সেই মানুষ, আমি দাদিকে নিয়ে আজকে ফার্স্ট বলতেছি, যেই মানুষটাকে আপনি যদি খুশি হয়ে একদলা মাটিও দিতেন উনি এত খুশি হতো। ভয়ঙ্কর রকমের ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমি মন থেকে দোয়া করি আমার দাদির জন্য। আমার বাবার কবরটা আমার দাদির কবরের পাশেই হয়েছে। খুব ভালো মানুষ ছিলেন। সংসারে খাবার নাই, অনেক দিন থাকে, দুপুরে খাইলে মনে করেন যে রাত্রে খাওয়া যায় না, রাত্রে খাইলে দুপুরে খাওয়া যায় না। যা সত্যি কথা তা বলতেছেন, চাপাবাজি তো কোনো কিছু না। নিশ্চয়ই। আর কত সংসারে বাহ্য না থাকে, পেটের ভিতরে কোনো কিছু ভালো লাগে না, সংসারের অভাব আর কত ভাবে, তার অপমান সহ্য করতে করতে আর কত। তখন আমার মারে মারধর করতো, আমার বাবা মারধর করতো। তখন আমার একটা ছোট ভাই হইলো, তখন আমরা 3 ভাই। আর আমার ছোট ভাই, আমি আরেকটা ছোট, তারে কোলে নিয়ে আইসা পড়লাম উত্তরাতে 5 নম্বর সেক্টর। ওই জায়গায় আমার খালারা থাকতো, আমার খালাতো ভাইরা থাকতো। কোনো খালাতো ভাই কাঁচামালের ব্যবসা করতো, কেউ বাঙ্গারির ব্যবসা করতো। আচ্ছা। পরে জায়গায় আসলাম, আসার পরে সপ্তাহখানিক থাকলাম, থাকার পরে কাঁচামালের ব্যবসা নিলাম। কত সালের দিকে এটা? হ্যাঁ, কত সালের দিকে ওইটা? আপনার ওই মানে আপনার বয়স কত তখন আনুমানিক? তখন আমার বয়স 14 বছর। 11 বছর আগের কথা বলতেছি। আচ্ছা। তখন আওয়ামী লীগ এবার যে নতুন জন ক্ষমতায় আসতো সেই সময়। আচ্ছা। 11 বছর হয়েছে আজকে, পুরাপুরি 11 বছর আমার মনে আছে। এটা শীতের সিজন। কারণ বাজার থেকে কাঁচামাল নিয়ে শীতের মধ্যে সারা রাতে 3টা বাজে 4টা বাজে কারণ বাজার আসতাম, আবার সকাল 7টার ভিতরে কিনে নিয়ে যাইতে হইতো, 2 থেকে 3 ঘন্টার ভিতরে। কোনোদিন রাতে 10টা বাজে আসতাম। এরকম শীতের মধ্যে আমার কাছে এগুলো ভালো লাগে না, শাক সবজি দোয়া আমার কাছে এগুলো আর ভালো লাগে না। সব সবজি কারণ বাজার থেকে কিনে বিক্রি করতাম? কারণ বাজার থেকে কিনে নিয়ে উত্তরা নিয়ে বিক্রি করতাম। উত্তরা কি রাস্তার পাশে বসে? রাস্তার পাশে বসে ভ্যান দিয়ে বিক্রি করতাম। কোনোদিন পাতির মধ্যে নিয়ে, টুকরির মধ্যে নিয়ে বিক্রি করতাম। ছোট বয়সে। আমার কাছে এগুলো ভালো লাগতো না। আমার গুইরা খায় অভ্যাস, ফাজলামি করে অভ্যাস, আমার কাছে এগুলো ভালো লাগতো না। এই শীতের মধ্যে শাকসবজি ধোয়া আনা অগমা থাকা, মানে 5-6 মাস করলাম। ছোট 2টা ভাই আছে, মা আছে, আর কত আর ভাল লাগে না। মা একটা কাজ নিল একটা বাসা বাড়িতে, আমার আর এগুলো ভালো লাগতেছে না। পরে আমার খালাতো ভাই, আরেকটা খালাতো ভাই বলতেছে কি, তার বাঙ্গারি ব্যবসা আছে, তুই এগুলো ব্যবসা করস কে, এই কাঁচামাল, তুই বাঙ্গারি ব্যবসা কর। পরে খালাতো ভাই মানে নিয়ে গেল তার দোকানে, নিয়ে 2 দিন তার দোকানে দেখলাম কিভাবে বাঙ্গারি কিনে বেচে। মাল চিনলাম আর কি, কোনটা তামা, কোনটা পিতল, কোনটা সিলভার, কোনটা কাস্টিং, কোনটা মানে বিভিন্ন ধরনের বাঙ্গারি, তো বিভিন্ন প্রকারের মাল আছে। মোটামুটি ভাবে আমার 2 দিন রাইকা চিনাইলো আমার, যেটা এরকম দাম। আচ্ছা। চুম্বুক দিয়ে দিল লগে আমার একটা, এভাবে চিনবি তামা পিতল কোনটা, এটা চিনবি। আচ্ছা। পরে আপনার 2 দিন থাকার পরে আমার 2টা টুকরি দিল, আর একটা এই যে দেখেন না, যে বার দিয়ে যে করে কাঁদি নিয়া এরকম আমারে দিয়ে দিল। 300 টাকা দিয়া আমারে মানে করে দিল, চালান দিয়ে দিল। আর ঘর থেকে নিয়ে আসছিলাম 500 টাকার মতো, মোট 800 টাকা নিয়ে আমি বের হয়ে গেছি। আচ্ছা। বের হয়ে যাওয়ার পর অতি 5টি দিন বাঙ্গারির ব্যবসাতে নামলাম। তার দোকান থেকে 3-4 মিনিট রাস্তা হাঁটার পর একটা গ্যারেজ, রিক্সার গ্যারেজ, ওই জায়গার থেকে মনে করেন যে আমি বাঙ্গারির মাল কিনলাম। কেজি প্রতি 1 টাকা লাভে, কেজি প্রতি 1 টাকা লাভে। পরে 20-30 কেজি মাল কিনছি। এই টুকরি 2 টুকরি যখন বসছি আমি নিয়ে আসতে পারি না, কাঁধে করে নিয়ে আসতে পারি না। পরে একটা রিক্সা নিলাম। রিক্সা নেওয়ার পরে যে আমার কোনো লাভ হইল না, যে টাকাতে কিনছি রিক্সা ভাড়া দিয়া লস। আর 1 কেজি মাল আর কম হয়েছে, মানুষের বেশি হয়, আমার আর কম হয়েছে। এই প্রথম ব্যবসা লস। এরকম একদিন খাইলাম, ওই দিন রাগে আর বাইরে এলাম না, যে প্রথম দিনই লস খাইলাম। পরে যে দোকানে যায় বসে রইলাম, মন খারাপ। ও কি হয়েছে? ভাই লস খাইলাইছি, ব্যবসা করুম না। আরে কি কস ব্যবসা করবি না বেড়া, ব্যবসা মানে লাভ লস আছেই। তুই নতুন মানুষ, চিনস নাই, বুঝস নাই, লেগে তো লস হয়েছে। আস্তে আস্তে করতে থাক, ব্যবসা করলে লাভ লস আছেই, করতে থাক, আল্লাহ দিব। এরকম ধরনের কথা আর কি, যে আল্লাহ দিব। ওর পরের দিন বাইরিলাম, আজকে তো গেলই গা, খেলা টেলা আজকে সারাদিন গল্লাম ওই দিক, আজকে সারাদিন শেষ। ওর পরের দিন বাইরিলাম বাঙ্গারি ব্যবসাতে। উত্তরা বাউনি একটা এলাকা আছে এয়ারপোর্টের পাশে, ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে এক বাড়ির গলিতে ঢুকলাম। ঢুকার পরে আমি ডাকতাছি, কাগজ
পুরানা বই খাতা বিক্রি, ভাঙ্গাচোরা বিক্রি। মানে ওগুলো শুরু করলেন? হ্যাঁ, এগুলা কইলেই তো কইয়াই বাঙ্গারি কিনে আর কি। হাতে একটা ঝুনঝুনি আছে পিতলে, এটা দিয়ে গট গট করি, কাগজ কই এরকম চিল্লাই, বাঙ্গারি কিনি। তো এক বাসার ভিতরে যাই ঢুকলাম, মহিলা ডাক দিছে, একটা বুড়া মহিলা ডাক দিছে, অনেকগুলা আপনার কারেন্টের তার, ওরা বাড়িওয়ালা আর কি, নিজস্ব বাড়িওয়ালা, অনেক পুরানো কারেন্টের তার। এরপরে মনে করেন যে পিতলের ডেকসি, সিলভারের বড় বড় পাতিল, এগুলা। পরে যে কারেন্টের তার দিল, পরে 2 বস্তা তার দিছে, 2 বস্তার মধ্যে পরে 30 থেকে 35 কেজি হইব। আচ্ছা, কারেন্টের তার তো মানে বস্তার ভিতরে বললে বেশি দেখা যায়। ওইটা আমি 300 টাকা দিয়ে কিনে লই এলাম। আচ্ছা, আর 20 টাকা দিলাম হইলো আপনার টাকা, এই ভাড়া, রিক্সা ভাড়া। এই দিন আমার 7,000 টাকা লাভ হয়ে গেল। আমি তো মজা পেয়ে গেলাম গা বাঙ্গারির। 7,000 টাকা লাভ হলো একদিনে? একদিনে। তখন তো তামার কেজি ছিল 500 টাকা 600 টাকা কেজি। আচ্ছা, সুইলা টুইলা মনে করেন আমার 7,000 টাকা লাভ হয়ে গেছে। ওকে, আমি তো কি খুশি। 7,000 টাকা নিয়ে মনে করেন এক সপ্তাহ আমার কোনো খবর নাই, আমি ব্যবসাতে আসি না। ওই দিক পোলা বানালো, ঘুরি, প্যান্ট কিনি, শার্ট কিনি, শর্ট প্যান্ট কিনি। ঢাকাতে থাকছি, মানুষের হোটেলে থাকছি, দোকানে থাকছি, ইচ্ছা করলে তো আমার একটা ভালো জামা কাপড় কিনে দিব না। তখন ওটাল টাকা পাইছি 5-7 হাজার টাকা আমার সাথে, উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে গেলাম, যায় ওই জায়গাতে যায় জুতা কিনছি। হ্যাঁ, জুতা কিনছি, মনে করেন যে শর্ট প্যান্ট কিনছি, শার্ট কিনছি, কিনা মনে করেন যে চুল টুল আশ্রয় প্রতিদিন বিকাল বেলায় ঘুরি, ওই দিক পোলা। হ্যাঁ, একা একা ভাব নিয়ে ঘুরি। তখন তো মনে করেন যে কাঁচামালের ব্যবসা করতাম, কিছু সংখ্যা লোক আমার চিনতো। যখন এগুলা শার্ট প্যান্ট পইরা ঘুরি, পোলাবাইনের লগত চলি, আস্তে আস্তে আমার সব পোলাবাইনে চিনলো, বন্ধু করলাম, হেল লগে মুখ এলাকা তুমুক এলাকা, 14 নম্বর সেক্টরের পোলাবাইনের লগে, ওইদিকে আহালিয়ার পোলাবাইনের লগে, ইমারটেকের পোলাবাইনের লগে, ডলিপাড়া আছে ওইদিকে পোলাবাইনের লগে, বিভিন্ন সেক্টরের পোলাবাইনের লগে আমার বন্ধুত্ব হয়ে গেল। আচ্ছা, তখন আমি বাঙ্গারির ব্যবসায় ধরলাম। আবার প্রতিদিন মনে করেন যে 1,000, 2,000, 1,500 টাকা এরকম লাভ করি। আচ্ছা, মজা পাইছি। মানে 1,000-1,500 টাকা লাভ করলেই এর পরের দিন আর বাঙ্গারি ব্যবসাতে যাই না। টাকা আজকে 1,000 আছে, 20 টাকা তেলে আর যাই না আর কি। আজকে 2,000 কামাইছি, 3-4 দিন আমার কোনো খবর নেই। আচ্ছা, 2,000 কামাইলে বাড়িতে দিতাম 1,000 ঘরে মার কাছে। আমি আবার যেটা করতাম, টাকা আমি বাপ মারে আবার দিতাম। তো বাবা ছিল বাড়িতে, ছোট 2টা ভাই আর বাপ, আমার মা, আমরা 4 জন আর কি। তো আমার ছোট ভাই একদম ছোট আর কি, ওইটা যেটা ওই খালি কান্নাকাটি করতো আর কি। মা যখন কাজে যাইতো তখন ও কান্নাকাটি করতো, বিকালবেলায় ওরা নিয়ে ঘুরতাম। আর একটু বড় যেটা, ওই ও তো ছোট তখন, ওই আর কি করবো, তখন বিকালবেলা ওরে নিয়ে ঘুরতাম। আস্তে আস্তে মানুষ আমার চিনলো, এলাকার মানুষ সবাই চিনলো। চিনার পরে একটু বছর কানেকজন গেল, আমি পপুলার হয়ে গেলাম, সবাই আমার চিনে। তখন আমি বাঙ্গারি ব্যবসা করি উত্তরা, সবাই আমার ডাকে দয়াল বাঙ্গারি। এক পীরের কাছে মুড়ি দিয়েছিলাম। হ্যাঁ, ওই বয়সে পীরের কাছে মুড়ি দিয়েছেন? পীরের কাছে মুড়ি। আচ্ছা, মাইমি সিং পীরের বাড়ি ছিল, এখন জামালপুর আছে আর কি। আচ্ছা, পীরের কাছে মুড়ি দিলাম, তখন পীরের কাছে গেলাম, আওয়া যাওয়া করলাম, আস্তে আস্তে ভালোতে লাগলাম আর কি। তখন বাঙ্গারির ব্যবসা করি, আস্তে আস্তে ভালোতে লাগলাম। এরকম করে মনে করেন যে বছর 3-1 চলে গেল। তখন মনে করেন যে 17 বছর মতো বয়স হয়ে যাবো আমার। আচ্ছা, তখন 16-17 বছর বয়স হবো আর কি। তখন আস্তে আস্তে যখন আমার পকেটে টাকা এলো, বাঙ্গারি ব্যবসা করতে লাগলাম। উত্তরা মাইলস্টোন, তারপর আপনার কেমব্রিয়ান কলেজের পোলা বানালো চলি। তখন তো টাকার প্রয়োজন, ওরা বড় লোকের পোলা পাইন। আড্ডা মারতাম 7 নম্বর সেক্টর, তারপর আপনার 13 নম্বর সেক্টর ব্রিজের উপরে, ওইদিকে আড্ডা মারতাম। 4 নম্বর সেক্টর দশিমুদ্দির রোড, ওইদিক যায় ওই বালুর মাঠ, ওইদিক যা আড্ডা মারতাম। যেটা বর্তমানে আপনার প্রিয়াঙ্কা সিটি করছে, উত্তরা 16 নম্বর সিটি করছে। ওইটা এক পাশ ছিল আপনার গুরুস্থান, মানুষ মরলে মাটি দিত, আর পুরাটা ছিল আপনার জিলের মতো বিল। পুরাটা এখন তো বিল্ডিং টিল্ডিং মনে করছে, অনেকদিন ধরে যাই না। তখন পুরাটা ছিল আপনার বালুর মাঠ, ওই জায়গায় যাই খেলতাম, পোলাবানের সাথে ফুটবল খেলতাম, ওই নদীতে ডুবাই গোসল করতাম, মাছ মারতাম। আস্তে আস্তে আমি অনেক পপুলার হয়ে গেলাম, সবাই আমার চিনে। আচ্ছা, ঝগড়া লাগলে যারা তারা মাইরা বইতাম, দয়াল ভাঙ্গারি, সে এক নামে সবাই চিনতো, দয়াল ভাঙ্গারি। আর আমার ছিল অনেক সাহস, অনেক দুরন্ত সাহস ছিল আমার। আপনি সেই গ্রামের জীবন পেলেন ঢাকা শহরে এসে? হ্যাঁ, খুব আনন্দ। ওই জায়গায় গাছগাছরা আছে, নদী নালা আছে, গ্রামের মতো ওই জায়গাটা, ওই জায়গাটা ছিল। এখন তো বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে। ওই যে কামারপাড়া, ডিয়াবাড়ি, পুরো তো গ্রামের মতো ছিল আজ থেকে 10 বছর আগে। তখন আমি মনে করেন যে আবার পোলাবাইনের লোক চলা শুরু করলাম, আস্তে আস্তে আবার নষ্ট হইতে শুরু করলাম। পোলাবাইনের লোক চলি, ওরে মারি ওরে ধরি,
আমার এক বন্ধুরে মারছে, ওই কেডা মারছে, যাই চাবাটি চুবাটি দিয়ে খুব মাইরে থেকে পড়তাম। আজকে জনি এলাকায় মারলাম, 15 দিন 1 মাস পরে আমারে পাইতো, আবার আমার মেরে দিত, আবার আমি পাইতাম, আমিও আবার মেরে দিতাম। এগুলো চলছে, এগুলো চলছে। আস্তে 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 ওই যে উত্তরার যে বড় লোক ছেলেদের সাথে মিশলাম আর কি। 7 নম্বর সেক্টরের কিছু পোলাপাইন আছে, এলাকার স্থানীয় কিছু পোলাপাইন আছে, নাম বলতে চাই না, আবার ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করতো আর কি। অনেক বড় লোকের পোলাপাইন, তাদের নিজস্ব বাড়ি আছে, গাড়ি আছে, তারা ওটাল টাকা পয়সা খরচ করতো। তখন আমি তো বাঙ্গারির ব্যবসা করতাম, আমার অনেক লজ্জা লাগে বাঙ্গারির ব্যবসা করতে। এই মাথার মধ্যে পাতি নিয়ে চিল্লাচিল্লি কাগজ করে চিল্লাইতাম, কাঁধে বার নিয়ে চিল্লাইতাম। আমি ওদের সাথে যখন চলি, ওরা আমার রাস্তায় যখন দেয়, আমার কাছে লজ্জা লাগে না, তখন আমি বাঙ্গারির ব্যবসা চাইরা দিলাম। বাঙ্গারির ব্যবসা চাইরা দিলাম। ছাইরা দেওয়ার পরে দেখ এগুলো মিশতে লাগলাম, আর আবার নিশা টিশা করতো। আচ্ছা, বিয়ার টিয়ার খাইতাম আমি, আবার এগুলা খাইতাম না। আমার অন্য ধরনের বাজে একটা নেশা ছিল, এটা বলতে চাই না, বাজে একটা নেশা ছিল আমার। কি নেশা সেটা? আমার মেয়েদের প্রতি নেশা ছিল। ওই বয়সে 16 বছর 17 বছর বয়সী। মানে আপনি কি ওই বয়সে কি অনৈতিক সম্পর্কে জড়িয়ে যান? হ্যাঁ। আচ্ছা। আমি সিগারেট, গাঁজা, মদ এগুলো আমি খাইতাম না। আচ্ছা। বিয়ার টিয়ার এগুলা খাইতাম না। তার মানে আপনি ওই সময় কি মানে পতিতালয়ে যাওয়া বা এগুলোতে আপনি যেতেন? বিভিন্ন ফ্ল্যাটে যেতেন। আচ্ছা, ঠিক আছে। তখন আপনার টাকা ছিল আমার প্রতি, ওই টাকা থাকলে টাকা অপচয় করতাম আর কি। আচ্ছা। চেহারা ছিল ভালো, ফর্সা, সুন্দর, খুবই দেখতে স্মার্ট ছিলাম আর কি ছোট সময়। তখন তাদের সাথে চলি, তখন তো আর বাঙ্গারি ব্যবসা করি না, মাই করে বাসায় কাম, সে টাকা পামু কই, তখন টাকার প্রয়োজন। আস্তে আস্তে ছেলেদের সাথে মিশার পরে চিন্তাই করি, রাস্তায় খাড়ায় 4-5 মিল্লা চিন্তাই করি। কোনো লোক টাকা পয়সা নিয়ে যাইতো, চাকু মেরে দিতাম, খুঁট দিয়া ফুস মেরে দিতাম। এরকম 2-4 দিন করলাম, করার পরে মনে করেন যে এলাকা মনে করেন যে পুরা গরম। এক জায়গার মধ্যে 2-1টা ঘটনা হলে পুরো এলাকা সতর্ক এবং গরম ওই জায়গা, এলাকা গরম। 1 সপ্তাহের মতো মনে করেন যে ব্রেক নিলাম। কোন এরিয়াতে এটা? এটা হলো উত্তরা, আপনি 5 নম্বর সেক্টর, লাশমাথা, চেয়ারম্যান বাড়ি, বটতলা। আচ্ছা। সন্ধ্যার পরে একটা ইয়ে আছে, মসজিদ আছে, 5 নম্বর সেক্টর, লাশমাথা, চেয়ারম্যান রিটার্ন চেয়ারম্যান বাড়ি, বটতলা। এটা মসজিদ ছিল, আহালিয়া। মসজিদের পাশে কিছু কবরস্থান আছে। সন্ধ্যার পরে জায়গাটা নীরব থাকতো। আচ্ছা। মানুষ এদিক দিয়ে কম বেশি যাওয়া আসা করতো আর কি। আচ্ছা আচ্ছা। টাকা পয়সা নিলে মোবাইল টোবাইল গড়ি মুড়ি যেটা পাইতাম সব কাইরা কইরা লই লইতাম। কথা কবি না, কথা কইলেই বইরা দিম। চাকু টাকু থাকতো আর কি। তখন আস্তে 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 নর্মাল চিন্তা করে চললাম, করতে 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 5-6 মাস করতে করতে, মানে তখন আর ভাঙাড়ির বিক্রি নেই, শুধু চিন্তাই করে পয়সা ইনকাম করি। পরে কি করলাম, আস্তে 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 বড় ধরনের চিন্তা করে ঢুকে গেলাম গা। আচ্ছা। এরা সেক্টরের পোলাবান জিডি 5 নম্বর 7 নম্বর 4 নম্বর পরিচয় হলো কিভাবে? একজন একজন করে বন্ধু বান্ধবের ভিতরে দিয়ে মানে পরিচয় গেল গা। ওরা তো গাড়ি গুড়ি দিয়ে আই মনে করেন যে অস্ত্র টস্ত্র ব্যবহার করে না। সেটা আমি একটা ঘটনা জানতে চাচ্ছি, মানে ওদের সাথে যাওয়ার বা ওদের সাথে মেশার পরের ঘটনা, মানে একদম ডিটেল জানতে চাচ্ছি। হ্যাঁ। তখন তাদের সাথে যখন মিশলাম, তারা বড় লোক, তাদের সাথে যখন মিশলাম, তারা অস্ত্র ব্যবহার করতো। তাদের সাথে অস্ত্র থাকতো বিভিন্ন মডেলের, আইটেমের, কালারের পিস্তল, বলতো লিভার ওয়ার্ল্ড, তারপরে আপনার 9mm পিস্তল গুলা, এগুলো ব্যবহার করতো। আমার পিস্তলের প্রতি খুবই লোভ ছিল, ছোটবেলা থেকে খুবই লোভ ছিল। তখন ওদের সাথে মিশলাম, মিশার পরে 2-3 মাস হয়ে গেল। পরে একটা পিস্তল একদিন মায়েরা দিছি। কিভাবে? এক বন্ধুর কাছ থেকে গাড়ির ভিতরে রাখতো, ওর 5 স্টার একটা পিস্তল, ওর গাড়ির ভিতরে থেকে আমি নিয়ে নিলাম চুরি করে। নিয়ে আমি গ্রামের বাড়িতে আইসা বললাম, পিস্তলটা নিয়ে গ্রামের বাড়িতে আইসা বললাম। আইসা 15 দিন 1 সপ্তাহ থাকলাম। থাকার পরে দেখ এলাকাতে দিক দিয়ে গরম, বন্ধুর জিনিস লিয়ে পড়ছি, বন্ধু বান্ধবের ভিতরে কেঁচা লাগে গেছে, মিশিং কই। হ্যাঁ, আমি যে নিছি জিনিসটা কেউ মানে কল্পনা করতে পারতেছে না। জিনিসটা নিয়ে আবার ব্রেক কিশোরগঞ্জ থেকে আবার ঢাকা উত্তরা আইসা বললাম। আইসা তো মনে হয় নিজে একটা গ্রুপ বানাই নিলাম। পিস্তল আছে যেহেতু 4-5টা পোলাপান বন্ধু বান্ধব নিয়ে, সাহসী পোলাপান নিয়ে নিজে একটা গ্রুপ বানাই ফেলছি। বানানোর পরে ওইদিক চিন্তাই করি, আপনার 5 নম্বর থেকে যায় 14 নম্বর সেক্টরে চিন্তাই করি, ওই ডলিপাড়া যায় চিন্তাই করি, আহালিয়া যায় চিন্তাই করি, তালটেক যায় চিন্তাই করি, বিভিন্ন জায়গায় যায়। পিস্তল চালাতে জানতেন? হ্যাঁ, সব পারি। পিস্তলের ছিল কোথায়? গুলি টুলি তো পান নাই? গুলি ছিল, পুরা ম্যাগজিন লুট ছিল। আচ্ছা। পুরা ম্যাগজিন লুট ছিল, 7টা না কয়টা গুলি ছিল। তখন আপনার ওইটি মানে ফুটাইতাম না আর কি, ওইটি নিয়ে মানে করতাম আর কি। কোন সময় করতাম, গুলি একবার খুলতাম, একবার লাগাইতাম, একবার খুলতাম, মানে মজা পাইতাম আর কি তখন পিস্তলটা হাতে নিয়ে।
ওজন ছিল আবার এটা হুম হুম হুম, সাদা কালারের, সাদা রঙের স্টিল কালারের পিস্তলটা ছিল, এতটুকু বড়। তো এটা মজা পাইতাম, অনেক সময় এইভাবে নিয়ে ঘোরাইতে পারতাম না, ওজন তো ঘোরাইতে পারতাম না। ওই সিনেমাতে যেটা দেখেন না। হ্যাঁ এরকম কাহিনী করতাম আর কি, হুম হুম ঘুরাইতে পারতাম না। কোনো সময় কোমরে রাখতাম আবার বাইর করতাম, কোমরে রাখতাম আবার বাইর করতাম, হুম এরকম করে 6 মাস গেল গা। আস্তে আস্তে ওই পোলাবাইন আবার জানি না গেছে কিরে অমুক ধরনের মেশিনটা তোর কাছে দেখছি। হুম, পরে পোলাবাইন আমার দুইটা লয়ে গেল, আচ্ছা পোলাবাইন আমার দুইটা লয়ে গেল, 2টা প্রাইভেট কার দিয়ে পোলাবাইন আইছে, 6-7টা পোলাবাইন মেশিন টেশিন ঠেকাই দিছে আমারে। আমার ওই সময় আমার সাথে মেশিন ছিল না, আমার মেশিন টেশিন ঠেকাই দিছে। ওই সময় আমার সাথে তো মেশিন থাকতো তো আমি শুট করে দিতাম। তখন আমার যে সাহস, যে অন্য তন্য একটা মুভমেন্ট আমার, হুম হুম মানে ভালো কথা কইলে বলছে আমার কাছে খারাপ লাগে, যেমন আমি কি জীবনে একটা কিছু হয়ে গেছি। হুম 6-7টা পোলাবাইন আমার উঠে লয়ে গেছে উত্তর 7 নম্বর সেক্টর পার্কের ভিতরে লয়ে গেছে বিকালবেলা। হুম নয় আমার ওই জায়গায় নিয়ে ধূপধাপ মায়ের কঠিন মায়ের দিছে আমার। হুম হুম, তারপরে আমি মুখ করি না, আমি না আমার কাছে এটা নাইগা, আমার কাছে এটা নাইগা। অনেক মারার পরে আমি শিকারেছি যে আমার কাছে আছে এটা। পরে ওরা ওদের জিনিস ওদেরকে দিয়া দিছি, হুম ওদের জিনিস ওদেরকে দিয়া দিছি। দিয়া দেওয়ার পরে ওরা আর আমার সাইড দেয় না, গালে আমার জিনিস খাইয়ে দিছে। হুম, মানে সাথে নেয় না আর কি। সাথে নেয় না, ওদের সাথে আমার সাথে আর মিশে না। হুম তো এরকম করে 1-2 মাস অফ ছিলাম, চিন্তা টিনতে সবই অফ, এরকম অফ ছিলাম। অফ থাকার পরে আবার অন্য এলাকার পোলাবানের লয় যোগ দিছি। হুম 7 নম্বর সেক্টরের পোলাবানের লয় তো এরকম করলাম, 13 নম্বর সেক্টরের পোলাবানের লয় যোগ দিলাম, অন্য অন্য এলাকার পোলাবানের লয় যোগ দিলাম, হুম ওদের সাথে মিশি। ওরা কি করতো, পিস্তল আপনার বালুর মাঠে আছে না, ওই যে 16 নম্বর সেক্টর যেটা করছে, প্রিয়াঙ্কা সিটি যেটা করছে, হুম বালুর মাঠে এই জায়গার মধ্যে বালুর ভিতরে পিস্তল রাখতো। হুম হুম, পিস্তল যে বালুর ভিতরে যখন রাখতো আমি আবার দেখতাম, লুকায় লুকায় দেখতাম। একদিন পরে 2টা পিস্তল ওই থেকে মেরে দিছি। 2টা আচ্ছা। পিস্তল ছিল, পরে 25 রাউন্ডের মতো গুলি ছিল, 2টা পিস্তল ওই জায়গা থেকে মেরে দিছি। মাইরে দেওয়ার পরে পুরো তো এলাকা পোলাবাইনের ভিতর 20-25 জন পোলাবাইনের ভিতরে কিরি পিস্তল কে নিল এরকম একটা মানে গরম হয়ে গেছে নিজেদের ভিতরে আর কি। হুম হুম হুম, এইসব জিনিস আর প্রকাশ করা যায় না সমাজে, মানে নিজেদের ভিতরেই মানে গোলমাল লাগে গেল গা, ওরেও সন্দেহ করে। আমি তো আলার কি খুশি, আমি তো 2টা জিনিস নিয়ে আই না হুম, এলাকার ভিতরে আবার তাপালিং করা শুরু করছি। জিনিস আছে আমার সাথে, আমি অনেক গরম, আমি কাউরে ভয় পাই না, আমি আমার মা ছাড়া আমি কাউরে ভয় পাই না। হুম, এরকম করে চলতে লাগলাম 8টা জন বড় হইলাম, তখন 18 বছরের মতো বয়সে গেল গা, তখন তো মোটামুটি ভালো বড়, মোটামুটি আমার শরীর স্বাস্থ্য অনেক ভালো বড়। তখন আমি জিম করতে শুরু করলাম, তখন তো আমার পুরা মাথা নষ্ট, টাকা কই পাই, টাকা ছাড়া কোনো কিছু বুঝতাম না। রাস্তা দিয়ে ঘুরতাম, খালি মেশিন টিশিং নিয়ে খালি ঘুরতাম, কই কাম বাড়ি দেওয়ান যায়, একা ঘুরতাম। তখন কেউ মনে করেন যে মোবাইল নিয়ে যাইতেছে, তা আমি একটা মোবাইল ওইটা তাপা দিয়ে নিয়ে দৌড়, আমারে পাইতো কেটা, মানে কঠিন দৌড় দিতাম, এরকম দৌড় দিতাম মনে করেন যে কোনো দেওয়াল টেওয়াল টপকায়া 7 ফুট 6 ফুট 8 ফুট দেওয়াল থাকলেও তখনকার আমি লাভ দিয়া মনে করেন যে চায়না মুভির মতো আর কি, সারাক্ষণ চায়না মুভি দেখতাম, কোনো কায়দা কৌশলে শিখা যায়। তখন কিন্তু ডিসকভারি চ্যালেঞ্জ ছিল না, আমি পাই নাই ডিসকভারি চ্যালেঞ্জ। তখন কি করতাম, ওই দেওয়াল মেওয়াল টপকায়া মপকায়া যাইতাম গা মোবাইল টোবাইল নিয়ে। তখন কত বুক ছিলে যাইতো গা, হাত ছিলে যাইতো গা। তখন ঘরের ভিতরে মা আমার কইতো কিরে তোর হাত ছিলাকে বুক ছিলাকে, আরে কইও না পড়ে গেছি গা রাস্তায়, কুত্তা দৌড়ানি দিছে এই সে বকচকর কয়া, মানে কাটাই দিতাম আর কি কথা। মাও আমার তেমন খবর রাখতো না, মা সারাদিন কাজ করে আইতো, রাত্রেবেলা পইরা ঘুমাইতো, কাজের মানুষ শ্রমিক মানুষ। তখন এরকম ভাবে আমি চলার পরে আস্তে আস্তে এলাকার কিছু লোকে জানিয়ে গেল যে আমি এরকম ধরনের কাজ করি, কিছু সংখ্যক লোকে। তখন আমার মার কাছে বলতো যে তোমার পোলা তো এরকম ধরনের কাজ করে, মানুষের মারে ই করে, চিন্তায় বিন্তায় করে। আমার আবার একটা ছিল, আমি চুরি মুড়ি পছন্দ করতাম না, অস্ত্র বন্ধু বান্ধবের কাছ থেকে মাইরে দিছি, এগুলা অন্য ধরনের একটা সাবজেক্ট। এই যে কারো মোবাইল কারো টাকা চুরি আসে না, যে চুরি কইরা, এগুলো আমি পছন্দ করি না, এখনো করি না, আগে করতাম না। চুরি চুস্তার আমি একদম পছন্দ করি না আমি। তখনকার কি করলাম, আপনার বাড়িতে আইসা একদিন রাত্রেবেলা ঘুমাইলাম, ঘুমানোর পরে পোলাপাইনে আমার ডাকতেছে, মানে টিন সের একটা ঘরের মধ্যে থাকি, পোলাপাইনে আমার ডাকতেছে রাত্রেবেলা 10টা বাজে। এই যার পিস্তল মনে করেন যে লুয়ে পড়ছিলাম, ওই যে
7 নম্বর সেক্টরের, জি ওই আমার ডাকতেছে। ডাকার পরে কে, আমি অমুক, নাম বলছে আমি অমুক। পরে আমি করতে বেরোলাম, কি হয়েছে, কারে দোস্ত তুই বুইলা গেছিস গা একটা জিনিসের লাইগা, যাক বন্ধু বান্ধবের ভিতরে এরকম এরকম হয়, কি মতলব লিয়ে আইসস, কি মতলব লিয়ে আইসস। আর আমার মনে করেন যে সুন্দর সুন্দর ভাব আছে মনের ভিতরে, কিরিয়া ওগুলো লোক আমার হয়েছে আর আমার মারছে। আমি কিন্তু সুযোগ খুঁজছিলাম মারার লেগে করে, সুযোগ তো এরকম সুযোগ পাই নাই। পরে মিশিং একটা নিয়ে 9mm একটা পিস্তল, 1500 গ্রাম ওজন, 1500 গ্রাম ওজন, মানে 1.5 কেজি। হ্যাঁ, এটা নিয়ে মনে করেন শর্ট প্যান্টটা পরা ছিল, আমি শর্ট প্যান্টের উপর আবার পরতাম, বেল্ট আছে না বেল্ট পরতাম, যখন অস্ত্র ব্যবহার করতাম তখন বেল্ট পরতাম, তাহলে এটা লুজ খুইলা পরে দিত। মনে করেন যে পুরো ম্যাগজিন লোড করা, 8টা না 7টা গুলি মনে এটার ভিতরে নেই, পুরো ম্যাগজিন লোড করে এটা পিছের কোমরে নিয়ে বড় একটা গেঞ্জি পরছি, এরকম গেঞ্জির উপরে আর একটা শার্ট পরছি, এরকম ডোলা একটা শার্ট পরছি খয়েরি কালারের, ওইটা পিন্দা বাইরেছি রাত্রের বেলা, ওইটা পিন্দা বাইরেছি। পরে হাঁটতে 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 5 নম্বর সেক্টরের দিকে চলে যাচ্ছি, দোস্ত একটা কাম পাইছি, তোর হলে কামটা করুন। বুঝছি কি কাম, যে 5 নম্বর সেক্টরের এক জায়গায় বিল্ডিংয়ের কন্ট্রাক্টর খবর পাইছি, ওই 10 লাখ টাকা লিয়ে আইব, ওই 10 লাখ টাকা লিয়ে আইব। তোর বুদ্ধিহীনা গেলাম, প্রাইভেট কার দিয়ে গেলাম, বিল্ডিং থেকে 4-5টা বিল্ডিং, উত্তরা 5 নম্বর সেক্টর হাবিব মার্কেট, লাশ মাথায় হাবিব মার্কেটে এনে প্রাইভেট কারটা রাখছে। রাখার পরে আমরা 4 জন লোক ও বিল্ডিংয়ে 4 পাশে দিয়ে ঘুরতেছি, ওই কন্ট্রাক্টর কোন সময় আইব ঢুকবো, আমাদের 4 জনের কাছে 4টা হামস পিস্তল। 4 জন যখন ঢুকলাম ওই বিল্ডিংটা মনে হচ্ছে পুরাটা ঘিরে নিছি, আমাদের তো মনে করেন মাথা নষ্ট, কোন সময় কন্ট্রাক্টর আইব, রাত 1টা হয়ে গেছে, বাইজে গেছে গা, কন্ট্রাক্টর তো এখন আয় না 1:30 বাইজে গেছে গা, ওই দিনের কন্ট্রাক্টর আয় নাই। আচ্ছা, ওই দিনের কন্ট্রাক্টর আয় নাই। পরে তো বন্ধু বান্ধবের ভিত্তি কাঁচাল লেগে দিলা, এই বেটা তুই মিশা কথা কই আমার আনছস, ইনফরমেশন ঠিক নাই, হ্যাঁ আমার ঘুমটা নষ্ট করছস, দুস্থ নারী নিউজ পাইছি দিকে তোরে লইছি, তুই স্যারের কাম কি করতে পারবো না, আমার পাম দিতে আছে, দেখেন না অনেক মানুষে পাম দেয়, তুই স্যারের কাম কি করতে পারবো না, একটা পাম দিয়ে দিল আর কি। তখন আমার বুক আরো ফুল লাগে গেল, আরো ফুল লাগে গেলাম। ওইটি শিক্ষিত বলা পাই না, আমি তো মূর্খ লোক, আমার একটু মিষ্টি কথা কইলে একটু ফার্ম দিলেই তো মনে করেন আরে আমার দোস্ত তুই ছাড়া এই কাজ কি করতে পারবো না। আমি খুশি হলাম, আচ্ছা আচ্ছা যা। ওই দিন গেলাম গা, 2-3 দিন পর আমার নিউজ পাইছে ওই টাকা কন্ট্রাক্টর টাকা লইয়া আইতাছে, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি, রাত বাজে এই সময় আপনার 7টা 7:30 বাজে সন্ধ্যা, রাত্রি বলে এটারে 7:30 এরকম বাজে। কন্ট্রাক্টর একটা ব্যাগ নিয়ে আইতাছে, আমরা তো মনে করছি এটার মধ্যে মাল আছে, পুরা ব্যাগ ভর্তি টাকা। এটার মধ্যে ছিল হলে আপনার সব কাগজ, মানে ফ্লাডের ডিপার্টমেন্টের কাগজ ছিল, আর কন্ট্রাক্টরের কাছে বড় জোর 7 থেকে 8,000 টাকা আর মোবাইল। আমরা তো মনে করছি ব্যাগ ভর্তি টাকা, মাথা নষ্ট, কি খুশি, একবার খুশি ওই আবার বিদ্যুৎ তো মনে করেন যে কারেন্টের মতো কাম করতেছে দুগুর মুগুর। তখন একটা বাইক দিয়ে আসছে, টিপিএস একটা মোটরসাইকেল দিয়ে কন্ট্রাক্টর আসছে আর কি, তার সাথে আর একটা লোক ছিল, তো বাইকটা নিয়ে ভিতরে ঢুকে গেল। এই যে 4 জন লোক আমরা ছিলাম, এই 4 জন লোকই আমরা 4 জন 4 দিক দিয়া ওই বিল্ডিং এর ভিতরে ঢুকে গেলাম গা। ঢুকার পরে কন্ট্রাক্টরে মাথা টাথা পুষতেছে আর 4-5টা লেবার। তো আস্তে আস্তে কন্ট্রাক্টর কি করছে, 4 তলা না 5 তলার মধ্যে উঠে গেছে। পরে এতগুলা মানুষ এই জায়গার ভিতরে আমরা কেমনে যাবো, দোষ তুই ছাড়া একা এই কাম কি করতে পারবো না, তুই যা, তুই আস্তে আস্তে উঠ, তার পিছনে আমরা উঠতেছি। কেমনে উঠবো, এরকম বুদ্ধি বিচারে কেমনে উঠবো। পরে আপনার যে গ্যাসের যে 5 গুলো আছে না, আমি গ্যাসের 5 দিয়া বায়া 2 তলা উঠে পড়ছি। নিচতলা তো অনেকগুলো মানুষ, সব লেবার টেবার, পরে 10-12 জনের মতো লেবার টেবার, ফোরম্যান টোরম্যান অনেকগুলো মানুষ। পরে আমি আস্তে আস্তে করে গ্যাসের 5 দিয়া উঠে পড়ছি, 2 তলা উঠে পড়ছি। আমার পিছন দিয়ে আবার আস্তে আস্তে 2 তলায় উঠছে। ওঠার পরে আস্তে আস্তে আমরা 4 তলায় 5 তলায় এই জায়গায় কন্ট্রাক্টর বয়, এই জায়গায় গেলাম গা, যাই কন্ট্রাক্টরে ধরে দিছি, কন্ট্রাক্টরে ধরে দিছি। কন্ট্রাক্টরে মানে চুপ, কোনো কথা কইবেন না। তো ওর পাশে আরেকটা ওর লোকে থাকতো, যেটা মোটরসাইকেল চালাইতো, এটা চেয়ার নিচে বাড়ি মারবো, চেয়ার নিচে যখন বাড়ি মারবো আমি ডিরিম করে একটা লাত্তি মারছি। স্টেজ পরা তখন তো মনে করেন যে পুরা কারেন্ট, উইরা যে একটা লাত মারছে, ওরে উইরা যে একটা লাত মারছে, ওই মনে করেন ধাম করে যায় এক সাইডে যায় পড়ছে। ওরা যে পিস্তল ঠেকাই দিছে, হ্যাঁ ব্যাগ নিয়ে কারাগারি করতেছি, হালাই ব্যাগ ছাড় না, ওইজন ব্যাগ জন ছাড়ে না, তাই মনে করছে না রে মাল তো এটার ভিতরে আছে, পুরা মাল ওই ছাড়তেছে না।
পরে কি করছি আর হাতের মধ্যে গুলি করে দিছি। প্রথম গুলিটা করছি হাতের মধ্যে, আমি নিজে গুলি করছি হাতের মধ্যে, এই ফার্স্ট টাইম গুলি ফার্স্ট টাইম একদম মনে করেন যে জীবনের প্রথম মানে গুলি করা আছে আর কি। এতদিন তো পিস্তল টিস্তল নিয়ে ঘুরছি, কিন্তু গুলি করি না। একটা থাম করে একটা গুলি যখন করছি, বিশাল বড় একটা শব্দ হয়েছে, বিশাল বড় একটা শব্দ যখন হয়েছে, নিচতলার মানুষ, পাশের ফ্ল্যাটের আশেপাশে যে মানুষ যারা আছে হইচই লেগে গেছে, সন্ধ্যাবেলা এরকম ধরনের শব্দ, হয়তো ব্যাগ ছাড়ে না। থাম করে আরেকটা গুলি করছি রানের মধ্যে, ছিটটা মনে করেন রক্তগুলো আমার শরীরে আয়া পড়লো, ওই এরকম করে পরে পরে দিল। আর মানুষের আওয়াদানি নিচ থেকে মানুষ রটমট নিয়ে দৌড়ায় উঠতেছে। পরে কি করলাম, আস্তে আস্তে দৌড়ায় তাপার তাপ মনে করেন যে 2 তলায় নেমে গেলাম গা। বিল্ডিং থেকে সিঁড়ি বায়া 2 তলায় নেমে গেছি, মানুষের চিল্লা চিল্লি, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, মানে নিচের মানুষ ছাড়া অন্য কোনো মানুষ আসে না। কন্ট্রাক্টরের লগে আরেকটা লোক ছিল, ওই অনেক জোরে চিল্লাচিল্লি করতেছে, কে আছেন বাঁচান, সন্ত্রাসীরা আক্রমণ করছে, বাঁচান বাঁচান। পরে কি করছে, নিচ থেকে মানুষ, যে লেবার আবার সাহস আছে, গ্রামের মানুষ তো, ওদের আবার সাহস আছে, ওরা বড় বড় রটমট নিয়ে দৌড়ে উঠতেছে। পরে 2 তলায় আইসি, আসার পরে মনে কর যে নিচতলা অল্প কিছু বালু ছিল আর কি, 2 তলা থেকে লাফ দিয়ে নিচতলায় পড়ে গেছি। নিচতলা যখন পড়ে গেছি গা, ওরা তো 3 জন মনে করেন যে সব শহরের বলা পায়নি, ওরা এরকম লাভ তো দিতে পারে না, ওই তো আটকে গেছে গা। ওরা তো মনে করেন 2 তলা আটকে গেছে গা, গুলি করবো যে এরকম ধরনের সাহস পাইতেছে না। অস্ত্র ব্যবহার করে ঠিক আছে, গুলি করবো যে এরকম ধরনের সাহস পাইতেছে না। আমি তো গুলি 2টা করছি এই জায়গায়, আমার তো মনে করেন যখন চোখে রক্ত, মানুষ 10 জন যদি আসে আমার সামনে, আমি গুলি করবো এরকম টাইমে, এরকম ধরনের মুভমেন্ট আমার চোখে তখনকার রক্ত, আর আমার বুক মনে করেন যে দপর দপর করতেছে। ওরা চিল্লাচিল্লি করে দৌড় সামনে আটকা বেড়ে গেছি গা। আবার যায় 2 তলার ভিতরে যায়, মনে করেন যে লাত্তি দিয়া দরজা খুললা, গেটের দরজা খুললা, রাত্রিতে আবার 2 তলায় যায় উঠছি। যেরকম ইংলিশ ছবির মধ্যে, চায়নার ছবির মধ্যে যেরকম অস্ত্র নিয়ে যেরকম উঠে না, এরকম নিয়ে উঠছি। ওইটা এরকম ধরে রাখছে, কোনো করবি না, লাড়াচাড়া করবি না, ঠিক আছে, চিল্লাপাল্লা করবি না, করবি, গুলি করে দিব। ফাঁকা একটা গুলি করছি, সানসেটের মধ্যে লাগছে, লাগার পরে অল্প একটু জায়গা, এতটুকু জায়গা ভেঙে গেছে, ফাইটে গেছে, তাপ করে বিশাল শব্দ হয়েছে। এবারে তো মনে করেন যে রটমট ফালায় দেয়া, পুরা স্তব্ধ নীরব, একদম বড় মানে কিসকায় গেছে গা। কোনো কথা কবি না, কথা কইলে গুলি করবো। ওই 3 জনটা নিয়ে পর আয়সা বললাম, আয়সা 4 দিন মতো সবাই গেলাম গা। টাকা পয়সা তো কোনো কিছুই পাই নাই, আয় দিই সব কাগজ। হ্যাঁ, এখন তো 3 জনের 4 জনের লাগছে ঝগড়া, এই আল্লাহর পুত, তোর বুদ্ধি দিয়ে কাম করছি, একটা লাভ হয় নাই, হ্যাঁ তোর বুদ্ধি দিয়ে কাম করছি, এরকম ঝগড়া মগড়া করে গেছি গা। যাওয়ার পরে তো মনে করেন যে পরের দিন পুরো এলাকা গরম, র্যাব ট্যাপ ডিবি টিভি আয়া, পুরো এলাকা গরম। এর 1 সপ্তাহ পরে মনে করেন যে আমি বাড়িতে আইসা পড়ছি। নগদ যদি আমি আইসা পড়ি বাড়িতে, টাকা যদি ছাইরা দেই, তাহলে মনে করেন যে এলাকা প্রায় লোকে তো আমাদেরকে চিনে, মুখ চিনে। খুব কিরি এই ঘটনা হওয়ার পরে এই এলাকাতে সরে গেল গা। কারণ কি, তো বুদ্ধি কাটায়া আমি আবার ওই দিকে সরে গেলাম গা। 1 সপ্তাহ পরে ওই জায়গায় আমার বাড়িতে, গ্রামের বাড়িতে আইসা করলাম। গ্রামের বাড়িতে আইসা থাকলাম 10-12 দিন। হ্যাঁ নয় মনে করেন যে হেরে মারি, হেরে দৌড়ি। আমার পকেটে টাকা নাই, আমার টাকার দরকার, টাকার নিশা আমার প্রচুর। টাকা পাই কই, আমি টাকা পাই কই? 2টা জিনিস, আমি 2টা পিস্তল আমি নিয়ে বাড়িতে আইসা পড়ছি, টাকা পাই কই? তখন আমার মাথা নষ্ট। আমার সাথে 2টা পিস্তল আছে, আমি আবার কাউকে বলি না। এইসব জিনিস তো খুব সতর্ক, বেমানি করে এসব জিনিস যার কাছে যা তার হয়ে যায়। তখন 2টা জিনিস গ্রামের বাড়িতে আইসা বললাম। আইনা কি করছি, আমার পাশের বাড়িতে আমার এক চাচা আছে, চাচার গোয়াল ঘরের ভিতরে রাখি এগুলো জিনিস, ঘরের ভিতরে রাখি না এগুলা। আচ্ছা, চাচার গোয়াল ঘরের ভিতরে রাখি। গরু যে জায়গার মধ্যে রাখে, ইট তুইলা একটু গাঁথা কইরা এই জায়গার মধ্যে রেখে দিছি 2টা জিনিস। প্রায় 18-19 রাউন্ডের মতো গুলি আসছিল, 2টা হামস রেখে দিছি। রাখার পরে এরকম 4-5 দিন গেল গা। আমার তো মাথা নষ্ট, আমি টাকা কই পাই? এই যে কর্ষকের অভ্যাস, ফলাফলের লগে বিভিন্ন জায়গায় যায় অভ্যাস, আমার মাথা নষ্ট, টাকা পাই কই? এই যে আবার আগের নিশা, এই যে চেন চিন্তাই করতাম, মাথার মাঝে খেললো যে একটা চেন চিন্তাই করবো। আর আজকা আমার পাশেরই বাজারের পশ্চিমে একটা হিন্দু এলাকা আছে। আমাদের এলাকা মানে বিশাল হিন্দু এলাকা আর কি, হিন্দু বসতি বেশি। পরে আপনার হিন্দু এলাকাতে যায় ঘুরি, ওইদিক যায় ঘুরি, কেউ চিনে কেউ চিনে না।
এন থেকে মনে করুন যে 2 কিলোমিটার আরো 2.5 কিলোমিটার দূরে আর কি আমার বাড়ি থেকে। তুই এলাকার পোলাপাইন তো 100 পোলাপাইনের মধ্যে মনে করেন যে একজন দু চিনে আর কি। তখন তো আমি বাড়িতে থাকি না, কে 2 বছর 3 বছর আগে 4 বছর আগে আমার দেখছে, 5 বছর আগে দেখছে, একটু বড় হয়ে গেছি গা। তখন তো আমার মোটামুটি কেউ চিনে না, চিনার মধ্যে আমার গ্রামের মানুষ যারা আছে ওরা আমার চিনে, আর এমনি আগে যারা আমার চিনতো বেশি সবসময় তাদের সাথে চলছি থাকছি, ওরা আমার চিনে। তা আমার গ্রাম থেকে যখন অন্য এলাকায় যায় ঘুরতেছি যে কেমনি কাম বাড়ি দেন তো দিই, তো আমার মাথা নষ্ট, আমার টাকার দরকার। আর টাকা না থাকলে মানুষ অচল, যারা টাকা প্রতিদিন খরচ করে অভ্যাস, ওদের কাছে টাকা না থাকলে ওদের মিজাজ থাকে খারাপ। তখন আমার মাথা নষ্ট, আমি টাকা কই পাই। 2-3 দিন ওই এলাকায় যায় ঘুরলাম, পরে একটা মহিলারে টার্গেট করছি। আমি আবার চালাক লোক ছিলাম, পুরুষ লোকের গলায় থাকলে তো দৌড়াই নিলে আমার দৌড়ায় ধরে ফেলবো। মহিলার গলার মধ্যে চেন থাকতো, ওইটা আবার আমি লক্ষ্য করতাম। মোটা মোটা চেন পরে, অনেক বড় লোক করা। আমাদের এলাকায় হিন্দু পাড়ার মধ্যে 100-র মধ্যে মনে করুন যে 90 জন 80 জনের গলার মধ্যে স্বর্ণের চেন আছে। আচ্ছা, তার মধ্যে মনে করুন যে 30 জনই ব্যবসায়িক। আমাদের বাজারের মধ্যে যত ব্যবসায়িক আছে সব হিন্দু ব্যবসায়িক। কাপড়ের ব্যবসা বলেন, চালের ব্যবসা বলেন, ধানের ব্যবসা বলেন, পাটের ব্যবসা বলেন, মিষ্টির দোকান বলেন, ফলের দোকান বলেন, ব্যবসায়িক, সবাই ব্যবসায়িক। ওকে, মোটামুটি সাথে সবারই টাকা আছে। তখন কি করলাম, এক মহিলারে ফলো করলাম, করার পরে তার গলার মধ্যে একটা 1 ভরি ওজনের একটা স্বর্ণের চেন। 4-5 দিন গেল, কাজটা বাড়ি দিতে পারতাছি না মানুষের লেগে। খালি গুড়ি কালি এলাকায় যায় একটা গোলায় নিয়ে খালি গুড়ি। তখন আমার পাখি মারার খুব নেশা ছিল, ওই এলাকায় গোলায় নিয়ে যায় গুড়ি, গোলায় নিয়ে যায় যখন গুড়ি, তখন কেউ চিনে না। হঠাৎ একদিন মনে করেন যে দুপুর বেলা 12টা সাড়ে 12টা বাজে, 12টা সাড়ে 12টা বাজে, ওনারই একটা কল আছে বাড়ির সাথে, একটা কলের মধ্যে মানে জল নিতে আসছে আর কি, হিন্দুরা বলে জল, আমরা বলি পানি। পানি নিতে আসছে, আসার পরে আস্তে আস্তে পিছন দিয়ে যায় গেলাম, যাই মনে মনে থাবা একটা দিলাম, পুরা টুক চেন আমার আতা এসে পড়ছে। তাহলে অল্প একটু বাকি রয়েছে, পুরা টুক চেন আমার আতা এসে পড়ছে। আমি নগদে মুখের ভিতর নিয়ে গেছি। আচ্ছা, চেনটারে মুখের ভিতর নিয়ে আমি দিছি দৌড়। 2-3 মিনিট দৌড়ার পরে আমি তো খাইলে গেছি গা, তোর মুখে তো রাখতে পারতেছি, নিঃশ্বাস ফালাই দিব আমার। আর পিছন থেকে তো মানুষের চিল্লা চিল্লি, ওরই মানুষ কারে কয়, দুনিয়ার মানুষের চিল্লা চিল্লি, দৌড়ে মানুষ আইতাছে। পরে আমি হাতের মুঠো নিয়ে গেছি, বাম হাতের মুঠো নিয়ে নিয়েছি, নিয়ে মনে করেন যে চাকু, এই যে ব্যবহার করে অভ্যাস, পিস্তল নিয়ে তো আর এইসব জায়গায় এলাকার ভিতরে ঘোরা যায় না। চাকুটা মনে করেন যে নিয়ে হাতের মধ্যে টিপ দিয়ে বাইর করলাম, বাইরে মনে করেন জঙ্গলের ভিতরে ঢুকলাম। এটা বাঁশের জার, তারপর আপনার কচু ক্ষেত, কলা ক্ষেত, এরকম সিরা পায়রা মনে করেন যে ঢুকে গেলাম গা। আমার পাশের, আমার বাড়ি থেকে মনে করেন যে 5 কিলো হইব। যে এলাকাতে কাজটা করছি এন থেকে আরো অন্যদিকে আমি মনে করেন যে দৌড় শুরু করলাম। কেন, আমার এলাকার ভিতরে আমি দৌড় দেই, তো আমার তো সবাই চিনে। আমি যদি এলাকার দিকে যদি দৌড় দেই, তাই এলাকার ভিতর দৌড়ায় আসলে তো আমার সবাই চিনবো গ্রামের, যে অমুক দৌড় দিছে। এটা তার মানুষে জিজ্ঞাসা করবো যে ছেলেটার আপনি চিনেন, তো কইব চিনি। এরকম বুদ্ধি মাথার মধ্যে খেললা, আমার এলাকার দিকে আর যাই নাই, আমি অন্য এলাকার দিক দিয়ে দৌড়ায় গেছি। আচ্ছা, যাওয়ার পর মানুষ তো চিল্লাচিল্লি করলো, দৌড়াদৌড়ি করলো, অনেক মানুষের দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি, আমার আর ধরতে পারে নাই। আমি জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। আমি হাঁটতে আমার এলাকার থেকে পড়াই ঘন্টাখানেক আমি হাঁটছি। আমি এলাকা আবার চিনি না, ওই দিকে আবার আমি চিনি না, মানে যাইতে অনেক দূর আমি গেছি অনেক দূর গেছি। পরে আপনার ঘন্টাখানে যখন হাঁটলাম, পরে তো মানুষের জিজ্ঞাসা শুরু করছি যে ভাই এলাকার নাম কি, তোমার বাড়ি কই। আমার গ্রামের বাড়ির কথা আমি আর বলি নাই, অন্য ইউনিয়নের কথা আমি বলছি, অন্য ইউনিয়নে। কি বিশ্রাও তুমি জায়গায়, যে ভাই আমার গুরু হারায় গেছে গা, আমার গুরু হারায় গেছে গা। হ্যাঁ, আমি গুরু খুঁজতেছি। পরে দেয় যাচ্ছে কই এলাকা, এটা উমুক নাম এলাকার, এটা হিন্দু এলাকা, পাশে আবার মুসলমান এলাকা। যে এলাকার কথা বলতেছি, হুমায়ুন আহমেদ স্যার, কবি হুমায়ুন আহমেদ স্যার চন্দ্রমুখী ছবির কাহিনী এলাকাতে করছে আর কি। আচ্ছা আচ্ছা, এলাকাটার নামও বলতে ইচ্ছা করতেছে, দাসপাড়া। আচ্ছা, কামালপুর দাসপাড়া। হ্যাঁ, ওখানে একটা জমিদার বাড়িও আছে। ওকে, তারপর পরে আমি মনে করেন যে অন্যদিকে যাওয়া শুরু করছি, যখন আস্তে আস্তে আমি মেন রাস্তার মধ্যে উঠলাম। ওঠার পর আমি চিন্তা লাগলাম, এটা তো এই পথ যাওয়ার পথ। হ্যাঁ, এই যাওয়ার পথ। পরে মনে করেন যে আমি
গইরা 3-4 ঘন্টা ঘুরে বিকাল হয়ে গেছে, আমার কোনো খবর নাই, আমার কোনো খাবার নাই পেটে। আমার একদিকে আমার টেনশন, হ্যাঁ, আরেকদিকে আমার খুশি আমি যে আমার কাছে জিনিস আছে, এটা কেমনি বিক্রি করবো। পুরো এলাকা মনে করেন যে খবর হয়ে গেছে গা, মানুষের রয়েছে এই খবর পর্যন্ত যে বাজারের ব্যবসায়িকের বইয়ের এটা ওয়াইফের এটা। এক বাজারে মনে করেন যে অনেক ধরনের ব্যবসায়িক আছে, একটা কিছু দুর্ঘটনা ঘটে এক ব্যবসায়িকের, সব ব্যবসায়িকের খবরই জায়গা। আস্তে আস্তে পুরা বাজারে যাই দিই, সন্ধ্যাবেলা যাই দিই, এটা বিক্রি করবো। পুরা বাজারে মনে করেন যে পুলিশ আর এলো আপনার এই মানুষের মুখে মুখে শুনতেছে মুখের বইয়ের সন্ন্যের চিন নিয়ে গেছে গা, গাড়িটা কি শুরু হয়ে গেল গা, এলাকার ভিতরে কি শুরু হয়ে গেল গা। পরে মনে করেন যে ওটা নিলাম, নিয়ে বিক্রি করছি মাত্র 22,000 টাকা। এলাকাতে মাসখানেক থাকলাম, থাকার পরে আবার শহরে আইসা পড়লাম, এলাকা ঠান্ডা হোক, আবার শহরে আইসা পড়লাম। এই 2টা পিস্তল আমি গ্রামে রাখা গেছি, 2টা পিস্তল আমি গ্রামে রাখা গেছি, একজনের কাছে রাখছি। আমার সম্পর্কে উনি চাচা লাগে আর কি, সম্পর্কে উনি রাজনীতি করেন, ছোটবেলা থেকে তার সাথে মানে চলতাম আর কি। আচ্ছা, এই 2টা পিস্তল তার কাছে রাখা দিছি। আবার মনে করেন যে উত্তরাতে আইসা চিন্তা করা শুরু করলাম বন্ধু বান্ধব নিয়ে। উত্তরা রাজলক্ষ্মী মার্কেট থেকে একটু সামনে ওভারব্রিজের উপরে চিন্তাই করতে গেছি। রাতে 10টা 10:30 বাজে, আমরা মাত্র 3 জন গেছি। তো এক মুরব্বী লোক সাথে একটা বাচ্চা, এই 10-11 বছর বয়সের একটা বাচ্চা। আচ্ছা, ওরা ব্যাগ নিয়ে আসতেছে, এটার মধ্যে কিছু আপনার মাছ তরকারি এগুলো নিয়ে আসতেছে। পিছনে আরেকজন ভদ্রলোক ছাতি নিয়ে আসতেছে, ওইটার ভিতরে আবার টাকা নিয়ে, আবার ফলের ব্যবসা করে, ফলের দোকানদার। আচ্ছা, ওইটার ভিতরে আবার পরে আপনার 70-80 হাজার টাকা। আমরা ফলো করে আমরাই করছি। পরে 3 জন লোক আমরা তার পিছনে নিলাম, পিছু নিয়ে আসতে ওভারব্রিজের উপরে যখন উঠছে, ওঠার পরে লোকটার মনে করেন পিছন থেকে যাই একটা চাকু মেরে দিলাম। প্রথম চাকু কোনো কথা নাই, পিছন দিয়ে তার চাকু মেরে দিলাম পিঠের মধ্যে। চাকু মেরে দিচ্ছে পরে বিশাল জোরে একটা চিকার মারছে, একটা মাগো কয়েকটা চিকার মারছে। চিকার মারার পরে আমার বন্ধু আরেকটা থাপা দিয়ে মনে করেন যে ব্যাগের মধ্যে ধরছে, এই ছাতিটার মধ্যে ধরছে আর কি। ওই লোকে ছাতি আবার ছাড়ে না। পরে আমি দাম করে আরেকটা পার পারলাম হাতের মধ্যে না লাগা এই পাটটা তার রানের মধ্যে দেয়া পড়ছে। হাতের মধ্যে যখন পাট দিছি, হাতের মধ্যে না লাগা তার রানের মধ্যে দেয়া পড়ছে। রানের মধ্যে দেয়া পড়ছে, কেস করে একটা শব্দ হয়েছে। পাটটা দেওয়ার লগে লগে আপনার কেস করে একটা শব্দ হয়েছে। হওয়ার পরে ছিটটা রক্ত আমার পুরা শরীর বইরে গেছে, পুরাটা শরীর আমার বইরে গেছে। বইরে যাওয়ার পরে তারপরে লোকে ওই হাতের থেকে ছাতিটা ছাড়ে না, তারপরে ছাড়ে না, মাটিতে পড়ে গেছে, ব্রিজের উপরে পড়ে গেছে। একটা পিঠে তো ছাতার সাথে কি সম্পর্ক? ছাতার ভিতরে টাকা ছিল, ও তার জন্য সে ছাতাটা ছাড়তেছে না। আচ্ছা, আপনারা আগে থেকে ফলো করেছেন? আমরা তো অনেকক্ষণ ধরে ফলো করতেছি। আচ্ছা, দোকান গুছানি যে সময় দোকান গুছাইতেছে তখন থেকে আমরা 3 জনে মিলা ফলো করতেছি। একটা কাজ করতে গেলে আগে একটু করতে হয়, চিন্তা করতে হয় কিভাবে কাজটা করলে মানে সুবিধা হইব আর কি। যারা এই ধরনের কাজ করে ওরা আগে রাস্তাঘাট মাইপ পাই এই ধরনের কাজ করে। তখন ব্রিজের উপরে কাজ যখন করলাম, আশেপাশে কিন্তু অনেক 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 মানুষ, কেউ আসে না। একটা জিনিস চিন্তা করে দেন, আমার বাংলাদেশের কি একটা অবস্থা, মানুষ রাস্তায় ময়রা পড়ে থাকলে কেউ জিজ্ঞাসা করে না যে ভাই কি হয়েছে। তখন মানুষের চিৎকার, মানুষ ওভারব্রিজের উপরে কেউ উঠে না, ঠিক আছে, ভয়ে। আর নিচ দিয়ে মানুষ ছিল ব্রিজের আশেপাশে, ওরা দৌড়াদৌড়ি করে যাইতেছে, কেউ আর দ্বারে আসে না, কেউ আর কাছে আসে না। তো এই যে আমি একটা ওয়াইল্ড কোশ্চেন করি আপনাকে, যখন এই যে একজনকে মারলেন তখন আশেপাশের লোকজনগুলো দৌড় দিতে, তখন আপনার কেমন লাগতো? মজা লাগতো না? ভয় লাগতো। কেউ যদি চলে আসে? হ্যাঁ, কিন্তু ভয় লাগতো। কিন্তু আমার মতো আরো অনেক সাহসী লোকই তো আছে, যদি একজন যদি সাহস করে আগায়, হ্যাঁ, যদি আসা পরে যদি ধরে ফেলে, পুলিশ প্রশাসন যদি আসে, পরে মনে করেন যে ব্রিজের উপর থেকে ছাতিটা নিয়ে আমরা 3 জন চলে গেলাম গা, ওই এলাকা থেকে চলে গেলাম গা, অনেক দূর গেলাম গা, গেছি আব্দুল্লাহপুর গেছি গা, কি আব্দুল্লাহপুর ব্রিজের উপরে গেছি গা। ওই নিয়ে যায় তুরাক নদী আছে না, ওই নিয়ে যায় আমার গেঞ্জিটা চেঞ্জ করছি। আমি হ্যাঁ ছাতা নিয়ে গেছি। ছাতা ভিতরে টাকা না, ছাতা নিয়ে গেছি, ঠিকই ছাতাটা ঠিকই নিয়ে গেছি। ওই তুরাক নদীর না যায় ভাগাভাগি করে টাকাটা নিয়ে নিছি। আমি একটু বেশি নিতাম, আমি যখন কাজ করছি আমি ফাট দিছি আমার বেশি দে, এরকম ধরনের কথা কইতাম আর কি। আমি ফাট দিছি প্রথম আমার বেশি দে, আমার 2-3 হাজার টাকা বেশি দিত। আচ্ছা, টাকা ভাগ যোগ করে নিয়ে নিলাম। নেওয়ার পর টাকা এই মস্তি করলাম, বিভিন্ন পতিতলে যাইতাম, ঢাকাতেই উত্তরাতে বিভিন্ন ফ্ল্যাটে যাইতাম, দামি দামি ফ্ল্যাটে যাইতাম।
5,000 2,000 3,000 টাকা দিয়া এনজয় করতাম নারীদের সাথে তখনকার 6-7 বছর আগের কথা বলতেছি 6-7 বছর আগের জি। তখনকার আপনি 3,000 4,000 5,000 টাকা দিয়া এনজয় করতাম মানে আমার কাছে টাকাটা হইলেই আমি ওই জায়গায় চলে যেতাম আমার একটাই শুধু নেশা মেয়েদের প্রতি নেশা ছিল নারীর প্রতি এমনি গাঁজা মদ জোয়া কোনো কিছু তো আমার নেশা নাই কোনো খেলাধুলার প্রতি কোনো নেশা নাই এই যে আপনার ক্রিকেট কন ফুটবল কন কোনো খেলাধুলার প্রতি আমার নেশা নাই কোনো খেলাধুলার প্রতি আমার নেশা নাই তখন আমার টাকাটা হইলে আমি এই কাজে লিপ্ত হইতাম এরকম দিন যাইতাছে করতেছে আর ভয়ঙ্কর লোক হইতেছে আমি আমার মানুষের কোনো আমার ভিতরে নাই গা যে মানুষের যে একটা মনটাই আমার নাই গা তখন এরকম দিন যাইতাছে মাস যাইতাছে চিন্তাই মিন্তাই করতাছি খাইতাছি হঠাৎ একদিন পুলিশে ধরলো উত্তরা 5 নম্বর সেক্টর সমকল্যাণ একটা আছে ওই জায়গার মধ্যে 3 নম্বর সেক্টরের পাশে একটা আছে আপনার এটা মানে উত্তরাতে আপনার সিকিউরিটি গার্ডের থাকে আর কি যারা উত্তরা 5 নম্বর সেক্টর পাহারা দেয় সিকিউরিটি গার্ড ওরা মানে থাকে আর কি ওর পাশেই এক জায়গায় গেলাম চিন্তাই করতে এক মহিলা তো সে বাসার থেকে বের হয়েছে বিকালবেলা এত বড় একটা ব্যাগ নিয়ে আর 2টা টাচ মোবাইল বড় লোক উনি 3 নম্বর সেক্টর ব্রিজের উপর থেকে পল কিনবো আর কি ঘন্টাখানেক তার পিছনে আমি শ্রম দিলাম আমি একা 1 ঘন্টার মতো তার পিছনে ঘুরলাম ঘোরার পর তার পিছনে ঘুরতে সে ফল কিনতে আছে উনি ডেডি মার্কেট গেছে রিক্সা দিয়া আমিও রিক্সা দিয়া পিছনে পিছনে গেছি আচ্ছা আবার উনি মনে করেন যে রাজলক্ষ্মী মার্কেট গেছে ওই জায়গায় মনে করেন আধা ঘন্টার মতো বসে রয়েছে উনি মার্কেট টার্কেট কইরা নামলো 2টা ফোন মোবাইল ফোন আর হলো হাতে কিছু এটার ভিতরে অনেকগুলো টাকা আর কি তে আসার পথে 3 নম্বর সেক্টর থেকে ফল কিনছে ওকে কিনা উনি রিক্সাতে না যায় হাইটা আসতেছে আর কি শপিং ব্যাগ 2টা শপিং ব্যাগ অল্প কিছু দিতে হারি 2টা শপিং ব্যাগ আর কেজি 3 ফল আঙ্গুর ফল কেজি 3 কিনা হাইটা মহিলার বয়সে 40-এর মতো হ্যাঁ আস্তে আস্তে হাঁটতেছে আর কি হাইটা আসতেছে এই 5 থেকে 6 মিনিটের রাস্তা তার বাসাটা আচ্ছা হাইটা তা উনি ব্যাগটা নিয়ে আর এগুলা নিয়ে হাইটা আসতেছে শীতের সিজন উত্তরা শীতের সিজন এটা পরে কি করলাম আস্তে আস্তে তার পাশে আইসাই ব্যাগটা একটা টান মারলাম তার কান্দানের ব্যাগটা ঝুলানো ছিল ব্যাগটা একটা টান মারলাম উনি ব্যাগটা মানে হাতের মধ্যে তো এক হাতে তো ব্যাগ 2 হাতের মধ্যে তার ব্যাগটা আসতেছে না জোরে টানা শুরু করছে আর মহিলা জোরে চিৎকার শুরু করলো তারপর ব্যাগটা পরে অনেক জোরে কইরা ব্যাগটা জোরে নিয়া অনেক জোর করে ব্যাগটা টাইনা নিয়া দৌড় দিলাম দৌড়াতে উত্তরের ভিতরে দৌড়তে আমি 13 নম্বর সেক্টরের মাথায় গেছি পাশে যে 2-3টা ফ্লোরের পরে আপনার ছেলেমেয়েরা খেলতেছে এই যে ব্যাডমিন্টন খেলতেছে অনেক ইয়াং জেনারেশন বলা পান 20-25-30 বছর সবাই খেলতেছে পরে 20-25 জন লোক আমি দৌড়ায় যখন 13 নম্বর সেক্টরের দিকে যখন ঢুকলাম এই 5 নম্বর সেক্টর লেক পার দিয়া সোজা লেক পার দিয়া 13 নম্বর সেক্টর আমি ঢুকবো এই মুহূর্তে এক দারোয়ানে বাইরে কি করছে মানে বাসার দারোয়ানে পাও বাড়ায় দিছে আমার সামনে দিয়া আচ্ছা ঠাস করে পড়ে গেছেন হ্যাঁ এর ভিতরে পিছন থেকে অনেক লোক আমার আঞ্জা দিয়ে ধরছে ও আমার কি রাখতে পারে না দইরা আচ্ছা তুমি ছুইটা আমি না উল্টি খায়া বিভিন্ন কায়দা কৌশলে আমি মানে ছুইটা আইসা পড়ছি তখন আমি চাইনা মুভি দেখতাম বেশি কিভাবে এইগুলা কাজ করা যায় আচ্ছা আচ্ছা চাইনা মুভি দেখতাম বেশি ইংলিশ ছবিগুলো দেখতাম অনেক পোল্টি খায়া মানে আমি ছুইটা আয়া পড়ছি এক বুদ্ধি করে কি করছে এক দারোয়ানে আমার পার মধ্যে ল্যাং মারছে আমি দৌড়ায় যখন আসতেছি ওই পাও বাড়ায় দিছে আর পাও তো ছিল বুট এতটুকু বুট জুতা ছিল আমি পোল্টি গায়ে পরে গেছি পোল্টি গায়ে যখন পরে গেছি সামনে থেকে আরেকটা পোলা এসে আমার লাত মারছে আমার ওই জায়গাটার মধ্যে আমার গাড়টার মধ্যে একটা লাত মারছে লাত মারার পর আমি দুর্বল হয়ে গেছি লাত যখন খাইছি গাড়ির মধ্যে আমি পুরা দুর্বল হয়ে গেছি দুর্বল হওয়ার পরে মনে করেন যে আমি ওইটা দাঁড়ায় পড়ছি আমার গায়ে অপরন্ত শক্তি ছিল তখন আমার গায়ে অপরন্ত শক্তি ছিল আমি ওইটা দাঁড়ায় গেছি গাড়ির ব্যথা নিয়ে আমি ওইটা দাঁড়ায় গেছি দাঁড়ায় যাওয়ার পরে এই যে পিছন থেকে ছেলেরা দৌড়ে আসতেছিল ওরা আইসা আমার দৌড়ে লাইছে দৌড়াই কোনো কথা নাই 5-7 জনে মিললা 1 মিনিটের ভিতরে মনে করেন আমার আলোবত্তা করে লাইছে পিঠায় তারপর আমার কিছু মনে হইতেছে না আমার শরীরে এক লাত কি মারে ওই থেকে এনে যায় পড়ি ছেলেরা
ইয়াং জেনারেশনের ছেলেরা সবাই আমার মারতেছেন, কিন্তু আমার কাছে মায়ের কোনো কিছু মনে হইতেছে না। আমি আবার ব্যায়াম করতাম, আমি প্রতিদিন ঘন্টা 2 ঘন্টা ব্যায়াম করতাম, আমার সেই বডি ছিল আমার। তখন মনে হয় আমার যে মারতেছে, আমার কাছে কোনো কিছু মনে হইতেছে না। পরে দেখা আমার একটা ছেলে এসে লাত মারছে আমারে থুতাটার মধ্যে, মারার পরে অনেকগুলো রক্ত বাইরেছে, তখন আমি দুর্বল হয়ে পড়ছি। পরে এন থেকে আমার উঠায় লয়ে গেল ওরা, যেখানে পোলাপানের র্যাকেট খেলতেছে ওই জায়গায় আমার নিয়ে গেছে, উঠায় হ্যাঁসরায় নিয়ে গেছে আমার হাত পাও ছিলাম, মনে করেন যে রক্ত বাইরিয়া, পরে আমি দুর্বল হয়ে পড়ে গেছি। ওই জায়গায় নিয়ে বেঞ্চের উপরে আবার শুয়ে রাখছে, ঘন্টা খানেকের মতো শুয়ে রাখছে। পরে পুলিশকে খবর দিছে, এই পুলিশ আমার আয়সা পরে নিয়ে গেছে। পুলিশে কয়ে এই কাজ কদিন ধরে করস? স্যার আমি নতুন। দেখা তো মনে না তুই নতুন, পুলিশের কথা তো বুঝিনি। পরে মনে করেন যে আমার এখান থেকে উঠায় নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে, কই কাজ কদিন ধরে করস? স্যার আমি নতুন মানুষ। আমার চেহারা আপেলের মতো ছিল, গালগুল, নিশাবানি করতাম না তো তার জন্য আমার চেহারাটা সুন্দর ছিল, খুব সুন্দর ছিলাম আমি সামলার মধ্যে। গালগুল লুতুর করতো। আরেকটা পুলিশ আইসা, আমার বাড়ি কিশোরগঞ্জ। কত বাড়ি করে গেছে আমার বাড়ি কিশোরগঞ্জ। একজন মানে মজা করতেছে, এই আপনার দেশের লোক, এই কাম করছে, ওই কাজ কদিন ধরে করে? স্যার এই কাজ বেশি দিন ধরে করি না, আজকাই প্রথম। আমি শখ কইরা একটা ব্যাট কিনবো দেখে এই কাজের মধ্যে আমি থাবা দিয়ে দৌড় দিছি, মানে কথা কাটাইতেছে। আমার তো বাসা হইলো আমার দরকার, আমি একটা র্যাকেট কিনোনের লেগা আমি এই কাজ করছি, একটা মোবাইল কিনোনের লেগা, গরিব মানুষ। পরে আমার এই জায়গায় পুলিশে মারা শুরু করছে আরেকজনে, না তুই অনেক পুরানো লোক, কত হাত পাও দেখ দুনিয়ার, মনে করেন যে ওই জায়গায় কনির মধ্যে ছিলা, পায়ের মধ্যে ছিলা, তুই তো হালা বড় কামলা রে, তুই অনেক বড় কামলা। পুলিশে আমার দুমদাম মায়ের কারে কয়, মায়েরা ফাড়ায় পড়ে লাইছি, এরকম ওটা রোল দিয়া গিরা গাড়াই বাইরে যাচ্ছে, আমি মাগো পাপা করে চিল্লাইতেছি। 4-5টা বাড়ি যখন দিছে তখন আমি বুঝছি যে আমার বাড়ি দিছে। এরপরে যে বাড়ি দেয় আমার তো এরকম চেঞ্জ নাই, মানে ফিলটা পাইতেছেন না। আর মারতেছে, আমি খালি 2 চোখ দিয়ে খালি পানি পড়তেছে, ঠিক আছে, মাগো বাবা করে চিল্লাইতেছি। পরে আর পানিও পড়ে না, মাইসে দেখেন না যে রাস্তাঘাটে চিন্তাঘাট ধরলে, চুর ধরলে মারে, ওরা কিন্তু কান্দে না, মাগো বাবা করে চিল্লা। সে কানবো কই থেকে? তার কলিজা শুকায় জায়গা, মানুষের কলিজা যখন শুকায় জায়গা তখন তার চোখ দিয়ে আর পানি বাইরে না, ভয় কাজ করে, আতঙ্ক। হ্যাঁ, তার চোখ দিয়ে দেখবেন কোনো পানি বাড়িব না, খালি চিল্লাইব, খালি যন্ত্রণা পাইব, কিন্তু চোখ দিয়ে তার কোনো পানি বাড়িব না, তার ভিতরটা শুকায় জায়গা। এটা কেউ বুঝে না, যারা মায়ের খায় এরাই বুঝতে পারে, এছাড়া কেউ বুঝতে পারে না। কারণ আমি চিল্লাইতেছি, কালাই তো পুরান কামলা রে, দেখ পুরান কামলা, চোখেতে পানি বাইরে না। ওই থেকে মাইরা মইরা শুরু করলো আমারে। পরে আমার বাসায় খবর দিলাম, খবর দেওয়ার পরে আমার মা আসলো, আসা পরে আমার 8,000 টাকা দিয়ে ছুটাই নিল পুলিশের কাছ থেকে 8,000 টাকা দিয়ে আমার ছুটাই নিল। এই মায়ের মুইর খায়া 1 সপ্তাহ পরে বাড়িতে গেলাম আমি, ওই জিনিসের লেগে, পিস্তল 2টা লেগে আমি বাড়িতে গেলাম। ওই লোকের কাছে চাইলাম, ওই লোক আবল তাবল কথা কয়, অমুকেরে দিয়ে দিছি, তুমুকেরে দিয়ে দিছি, জিনিস নাই গায়ে হন। পরে মানে 6-9 শুরু করে দিছে আর কি, মানে জিনিস আমার দিব না আর কি। আমি আজও মতো 2টা জিনিস পাই নাই, ওর কাছ থেকে অন্যজন মায়েরা নিয়ে গেছে। এইসব জিনিস তো কইতে পারি না, সইতে পারি না। টাকা পাইলে তো কার কাছে বলা যায়, আমি অমুকের কাছে টাকা পাই, পিস্তলের কথা কার কাছে কমু? হ্যাঁ, এই 2টা জিনিস দিল মাইরা। দেশে মনে করেন যে 1 মাসের মতো থাকলাম, থেকে মনে করেন যে আবার নাশকতা শুরু করে দিলাম। আমার লোভ হইলো চেনের প্রতি, এই চুরি চুট্টার আমার প্রতি কোনো লোভ নাই গা, আমার লোভ হইলো চেনের প্রতি। আর দেশে তো এরকম কোনো নাই গা, বড় বড় ব্যবসায়িকও নাই যে চিন্তাই করবো, আমার লোকে কোনো গ্রুপও নাই গা, এদেরকে কি করবো। কিছু ব্যবসায়িক আছে, ওরা মনে করেন যে অন্য কায়দা কৌশলে টাকা নেয়, তাদের সাথে লোক থাকে অনেক। আর আমার কাছে তো অস্ত্র নাই যে আমি যে অ্যাটাক করবো, আর এরকম সাহসী লোকও পাইতেছি, আমার বন্ধু পাইতেছি না যে কাজ করবো, একা তো করা সম্ভব না চিন্তায়। ওই জায়গায় বাড়িতে আইসা 1 মাস 1.5 মাসের মতো থাকলাম, খুব ভালো লোক আমি, মারামারি করি না, কোনো কিছু করি না, মানে গেলাম গা। ওই জায়গাতে সুস্থ হইলাম, আবার মাথা নষ্ট, টাকা নাই আমার, মানে আমার টাকা নাই, আমার মাথা নষ্ট, মানে টাকাটা না থাকলে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমি কি করবো কি না, আমার মাথা নষ্ট। পরে কি করলাম, আরেকটা
হিন্দু বাড়ির সাইডে যায় করি। আমি আবার খুব চালাক ছিলাম যে মুসলমান বাড়িতে তো করি এগুলা, এত সমস্যা, মানে বেশি হিন্দুরা তো দুর্বল, আমাদের গ্রামে হিন্দুরা হলো দুর্বল, যে কোনো কিছু হইব না। আর মুসলমান বাড়িতে তো করি, জিনিসটা অনেক ভয়ঙ্কর হয়ে যাইব। আবার হিন্দু এলাকাতে ঢুকলাম, এক হিন্দু এলাকাতে ঢুকলাম, ঢুইকা আরেকটা চেন মনে করেন যে মাইরা দিলাম, এরকম ভাবে মানে আরেকটা চিন্তাই করলাম, ওটাই পরে বিক্রি করলাম, পরে আপনার 10-12 হাজার টাকার মধ্যে বিক্রি করলাম। বিক্রি করে দেশে থাকলাম 1 সপ্তাহের মতো। এই কাজটা করার পরে 1 সপ্তাহের মতো থাকছি, থাকার পরে আবার শহরে চলে আইসি। শহরে চলে আইসা পুরো আমি একদম ভালো লোক, বাসা থেকে বের হই না, বের হলে বিকালবেলা বন্ধু বান্ধব বসে থাকি, কারোর লোক কোনো মারামারি করি না, কোনো ঝগড়া করি না। আবার আমি ভালো হয়ে গেছি, সবাই জানে ভালো। 2-3 মাস যাওয়ার পরে আবার আমার মাথা নষ্ট, আমার টাকা নাই গা, আমার টাকা নাই গা, আমি কি করুম? আবার চিন্তা শুরু করলাম, আমার কাছে তো অস্ত্র নাই গা, আমি অস্ত্র পাবো কই? আবার আগে যে বন্ধু বান্ধব আসিল ওর কাছে গেলাম, ওর কাছে যাওয়ার, আরে তুই কই আসিলি এতদিন, তোরে বিশ্রাই, একই ডাইলগ, তুই কই তোরে বিশ্রাই। ওর কাছে গেলাম, সপ্তাহখানে ঘুরলাম গাল্লাম, কাজ আর মিলতেছে না, কই মানে দান বহন যা, এই চিন্তায় বাঁচতেছি না, আমার টাকার দরকার। পরে উত্তর 13 নম্বর সেক্টর বন্ধু বান্ধব বইলাম, 4-5 জনের লোক বইলাম, এনে বৈশা চটপটি খাইতাছি। পরে দেখি কি এক মহিলা ওই আপনার এই ব্রিজের উপরে ফল বিক্রি করে, কিন্তু কবুতর বিক্রি করে, ফল বিক্রি করে, বিভিন্ন জিনিস বিক্রি করে, মুরগি বিক্রি করে। আপনার বিকালবেলা আসর আজানের পরে এক মহিলার গলার মধ্যে দেখি স্বর্ণের একটা চেন। আচ্ছা, আমার তো লোভটা সামলাইতে পারতাছি না, এই যে আমার স্বর্ণের চেন নিয়ে অভ্যাস, এর মনে হয় যে 500 লোক থাকলে এই কাম করে এলাম এই মুহূর্তে, এরকম একটা ছিল আর কি, আচ্ছা এবিলিটি ছিল। তখনকার বন্ধু বান্ধবের কাছ থেকে বিদা টিদা নিয়ে আস্তে আস্তে কাইটা পড়তাছি, মহিলার পিস নিমু, ওই মহিলার পিস নিমু, আস্তে আস্তে বন্ধু বান্ধবের কাছ থেকে বিদা টিদা নিয়ে কাইটা পড়লাম। মহিলা থাই হইলো আপনার ইয়াতে, ওই আপনার 13 নম্বর সেক্টর একদম লাশ মাথায়, মহিলা লিশ খাতে যাইতেছে, আমি পিছন দিয়া দৌড়াই যাইতাছি। পরে 5 থেকে 7 মিনিটের মতো তার পিছে দৌড়াইলাম, দৌড়ার পরে আস্তে আস্তে করে মনে করেন যে রিস্কাটার পিছনে যায় বসলাম, রিস্কাটার পিছনে যায় বৈশা চেন্ডের মধ্যে থাবা দিলাম, ঠিক আছে, চেন্ডের মধ্যে থাবা দিলাম। মহিলা চিৎ করে মনে করেন পিছন দিকে চাইলো, বিশাল জোরে চিকার মারলো। পাশের থেকে মনে করেন যে অনেক মানুষ চিল্লাচিল্লি কইরা দৌড়ায় আমার আঞ্জাতে ধরে লাইছে। আঞ্জাতে ধরেছেন, কি করবো? এক লোকে মনে হয় আমার গলা পাশে এভাবে ধরছে পরে আমি দিছি জোরে কামড়, এমন কামড় দিছি ওর 12টা বাজায় দিছি। চেন টেন ফালাই তুই এবার দিছি দৌড়, তো যান বাঁচান লাগবো। চেনটা এনে ফালাই থিয়া মানে দেখালাম চেনটা এনে ফালাইছি। তাহলে আমি চিন্তা করলাম যে মানুষ যেভাবে আমার ব্যারিকেড দিছে, চেনটা হাতে থেকে যদি না ফালাই, চেনটা যদি না থাকে তাহলে মানুষ আমার পিছিয়ে দৌড়াইবো, আমি চেনটা না ফালাই দিয়া আমি দিছি দৌড়, যেন আমি দৌড়াইলে যাতে চেনটা দেখা মানুষ যেন থামে, যে পাইছি, জিনিস পাইছি, জাগ্গা হয়। অনেকক্ষণ দৌড়াইলাম, পরে আধা ঘন্টার মতো দৌড়াইলাম, দৌড়াইতে আপনি যে প্রিয়াঙ্কা সিটি ওই দিক দিয়ে ঢুকলাম, পুরো মিরপুর গেলাম দৌড়াইতে ওই দিক দিয়ে 13 নম্বর সেক্টর থেকে পুরো ওই দিক দিয়ে মিরপুর গেছি দৌড়াইতে 1 ঘন্টার মতো দৌড়াইছি। মানে আমার ভিতরে পানি না, আমার পায়ের কদম মনে করেন যে মাটিতে লাগে না, এই মুহূর্তে পায়ের কদম আমার মাটিতে লাগে না, এত স্পিড দৌড় কারে কয়, বাতাসের মতো দৌড়তাছি। এনে যায় বালুর মাঠ, বিশাল বালুর মাঠ, রাস্তার কাজ হইতাছে, অনেক লোকজন বসে রয়েছে। পরে মনে করেন যে এনে যায় বসলাম, এক লোকে কই থাকো, এরকম সন্ধ্যাবেলা দৌড়াইছে কই দিকে, বলছি যে আমার বাপে আমার দৌড়াইতেছে, বুদ্ধি করে তো বাসন লাগবো, আমার বাপে আমার দৌড়াইতেছে, বাপে ঘরে টাকা রাখছিল, ওই টাকা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে খরচ করে ফেলছি, তো তার জন্য বাপে আমার মারণের লেগে খুঁজতেছে, পিছন থেকে দৌড়াইছি। 5-7 মিনিটের মতো এই জায়গার মধ্যে বসলাম, আশেপাশে কোনো ঘর নাই গা, যারা রাস্তার কাজ করে ওদের মানে টিন দিয়ে বানানো ঘর, আর ছোট 4 দোকান আছে যে লেবার টেবার ওরা আয়সা খা আর কি। এক লোকে আমার তোমার বাড়ি কই, বিভিন্ন ধরনের কথা, আমার যাচ্ছে মিজাজ খারাপ হয়, আরে বেটা তুই কথা আমার বাড়ি কই, তখন কথা আমি গুন্ডা এলাকার, আমার সাথে হামস থাকে, অন্য ধরনের একটা মুভমেন্ট। ওই থেকে মনে করেন যে 8-10 মিনিট আমি রেস্ট নিলাম, নেওয়ার পর একটা বিস্কিট খাইলাম, 1 ঘন্টা পানি খাই, এক গ্লাস পানি খাইলাম, পানি খায়া ওই দিকে আমি ঘুরি টুরি, আধা ঘন্টার মধ্যে ঘুরি, 7টা 8টা জন বাজে, তখন আমি বাড়িতে ফিরাইছি।
আইসা গোসল টোসল করলাম, খাইলাম, আমার মাথা নষ্ট, আমি টাকা কই পাই, আমার পুরা মাথা নষ্ট, আমি টাকা কই পাই, আমার টাকার দরকার। রাত্রে 11টা বাজে ঘর থেকে বাইরেছি, ঘুরতাছি, চিন্তা মাথার মধ্যে, আমার টাকার দরকার, আমার মানে টাকার নেশা, এত নেশা, খারাপ নেশা বলার বাইরে। আমি টাকার জন্য আমি ঘুরতাছি, আমি টাকা কই পাই, ঘর থেকে চাকু একা নিয়ে বাইরিলাম, টাকা কই পাই। 12টা জন বাজে, উত্তরাতে রাস্তার পাশে মানে টেরাক আছে না, টেরাক রাখা, এক হেল্পার আর হইলো আপনার ইয়া ওই ড্রাইভার ভিতরে বৈশা টাকা গন্তাছে। আচ্ছা, ভিতরে বৈশা টাকা গন্তাছে পড়াই 17-18 হাজার টাকা, টাকা গন্তাছে। আমার তো মাথা নষ্ট হয়ে যায়, আমি টাকা কই পাই। টাকা যখন গন্তাছে, আস্তে আস্তে করে যায়, জালনা দিয়ে যায় ওই টেরাকার ইয়ার ড্রাইভার রে ওই জায়গার মধ্যে একটা পার মারছি চাকু দিয়ে, এই গাড়ির মধ্যে একটা পার মারছি, একটা জোরে একটা চিকার দিছে, দিয়া ওই অজ্ঞান হয়ে গেছে গা। পরে থাবা দিয়ে হাতের থেকে টাকাগুলো লইলাম, লোর পর দিয়ে আমার হেল্পারে মনে মনে নামার সময় এর দিকে আমার থাবা দিয়ে গেঞ্জির মধ্যে ধরছে, ওর একটা পুষ মাসে হাতের মধ্যে, দৌড়ে ওই টাকাগুলো নিয়ে পরে আইসা বললাম বাসার দিকে, আইসা বললাম, আইসা পারিস, আমি ঘরের ভিতরে ঢুকি না, আমার ভিতরে ভয় কাজ করতেছে যে এই জায়গাতে কাজ করে আইলাম, আমি কি করি কি না। সারা রাত আর ঘুমাই নাই, রাত পাইছে, সকালবেলা যখন হয়েছে আমার মায় আমার বিস্তারিত আছে যে কিরে তুই কই, তুই রাইতে কইছিলি, এত রাত কইছিলি তুই, পাশের বাড়িতে আবার চুরি হয়েছে, ওরা আবার আমার সন্দেহ করে আমি করছি। আমার মায় কইতেছে না আমার পোলা এসে তুমি কাজ করতে পারে না, সন্তান যতই খারাপ হোক মার কাছে তো ভালো। জি, তখন আমার মায় ওদেরকে হাতে পা ধরতেছে, না না আমার ছেলে কাজ করে নাই, না না তোমার পোলা এই কাজ করছে, ওরা নিয়ে আমার নিয়ে মারা শুরু করছে। স্থানীয় আমার অনেক মারছে, মারার পরে দে আমি শিকারাই না, আমি নেই না, আমি কইতে শিকারামো, আমি তুই করি নাই কাজ, অনেক আমার মারছে ওরা, মায়েরা আমার পুলিশে দিয়া দিছে। ওই যে চিন্তাই করছিলাম যে পুলিশে দিয়ে আসাই, ওই আসা আমার নিচে ধইরা, তুই তো বড় কামলা রে, তুই স্যার দেখেন আমি ভালো গেছি গা, আমি সব ধরনের কাজ আমি করি নাই, আমি সারা রাত আমি ঘরে ঘুমাইছিলাম, আমার তো বাঁচতে হইব। আমার মায়ের কথা, আমার বলা ঘুমাই আসছিল, মা তো সন্তানের জন্য সবসময় মঙ্গল কামনা করে। ওই জায়গায় নিয়ে আমার ইচ্ছা মতন মারলো আমারে, ওই জায়গা থেকে আমার মা পরে 15,000 টাকাতে আমার ছুটে আনলো পুলিশের হাত থেকে। আচ্ছা, এখন তো আমার ওই পাশের বাড়ি ভাড়াটের প্রতি আমার রাগ, বাড়িওয়ালার প্রতি আমার রাগ, যে ওর একটা কিছু করবো, আমি মনে মনে রাগ যে ওরা একটা কিছু করবো। এরকম 2 মাস গেল গা, যাওয়ার পর বৃষ্টি নামলো, ওই লোক সন্ধ্যাবেলা বাজার থেকে আসতেছে, এরকম গরমের দিন কাঁঠাল নিয়ে বাজার থেকে আসতেছে, পারে আমি ওর পিছন দিক থেকে চাকু মারলাম, পিছন দিক থেকে চাকু মারলাম ওরে, এতটুকু চাকুটা একদম পুরোটুক বইরা দিছি, চাকুটা বইরা দিয়ে আমি মনে করেন যে সাথে একটা প্লট ছিল, লাভ দিয়ে প্লটের ভিতরে বইরা ওই প্লট ডেঙ্গে অন্য প্লটের ভিতর যায়, আমি এলাকায় পুরো ছাড়ে দিলাম। 1-2 ঘন্টা পরে বাসায় আইলাম, ওই লোকের তো মেডিকেল নিয়ে গেল, আর আমার মায়ের কাছে কিনে উনছস কি হয়েছে, কি হয়েছে, কুমুকের তো ওই পাশের বাড়ি ভাড়াটিয়ার তো চাকু দিয়া চিন্তা কারা ফার মারছে, কাটা ফার মারলো, ওরা আবার আমার সন্দেহ করতেছে, দেখেন আমি কাজ করি নাই, ওরা আবার আমার দুইটা নিচে, এই বাড়িওয়ালার ছেলে, ওরা আমার দুইটা নিচে আমার মারবো, বলছি ভাই আমি কাজ করি নাই ভাই, ওই নিয়ে আমার মারা শুরু করছে যে ভাই এই কাজ আমি করি, আমার পুলিশে দিব। পরে আমার মা অনেক পাওয়া হাতে ধরে, আমার খালা টালা যা আছে সবাই মিলা পাওয়া হাতে ধরে ওই দিকে ছুটে আনলো, ছুটে আনার পরে ওই লোকে সপ্তাহ 10 দিন পরে মেডিকেল থেকে ঘুরে আইলো, ঘুরার পরে ওর ফ্যামিলি থেকে জিজ্ঞাসা তুমি কি দেখছো কি তোমার মারছে, আমি তো লোক দেখি নাই, ওই লোকটা আবার আমার কথা কয় না, আমার দেখে নাই, আমার কইতে কইব। পরে আমার ওই থেকে সুইটটা আমি টাইমে আয় পড়লাম, আবার 1 মাসের মতো ভালো, এখন খুব ভদ্র হয়ে গেছি, 1 মাস এরকম বোঝাইতেও না মানুষের, 1 মাস খুব ভদ্র। আবার 1 মাস পরে পোলাবানের লগে সঙ্গ দিলাম, এই যে বন্ধু বান্ধবের লগে, উত্তরে যে মাইলস্টোন যে পোলাবাইনগুলো পড়তো, কিংবা স্কুল যে পোলাবাইনগুলো পড়তো, এগুলো যায় যোগ দিলাম। আবার অস্ত্র নিলাম একটা, লয়ে আপনার বাউনিয়া যে এলাকাটা আছে না, যে বাঙ্গারি ব্যবসা করতাম, মাল কিনতাম, এই এলাকাতে গেছি চিন্তাই করতে। আচ্ছা, এয়ারপোর্টে রাসমাথা ওই এলাকাতে গেলাম চিন্তাই করতে, যাওয়ার পর এক বিল্ডিং এর ভিতরে ঢুকলাম, যে আজকে বাড়ির ভিতরে চিন্তাই করবো। এই বিল্ডিং এর ভিতরে ঢুকলাম, ঢুকার পরে 2টা ছেলে আর ব্যাচেলার থাকে, ল্যাপটপ আর হইল আপনার মোবাইল,
তো চিন্তা করলাম এই গিরিল বাইঙ্গা কেমনি এটির ভিতরে ঢুকবো। রাস্তায় চিন্তা করছি এটা তো পুরো ডাকাইতেই যাবো গা, ইটের ভিতরে কেমনি ঢুকবো। পর আপনার 10টা 10:30 বাজে, 2টা ব্যাচেলার ছেলে থাকে, দরজা ঢোকা দিছি, খুলছে কে যে ভাই 1 গ্লাস পানি খাওয়ান যাইব। 1 গ্লাস পানি দিছে, লোকটা আমার পানি দিছে। পরে তার প্রতি আমার মায়া লেগে গেল গা, যে লোকটা সুন্দরভাবে ডাক দিলাম যে আমার পানি দিল, পানিটা পরে আমি খাইলাম। খাওয়ার পরে তো আমার মায়া লেগে গেল গা। পরে এক জায়গায় বসলাম, আমি একটা গাছের নিচে বসলাম। আস্তে আস্তে আমার মুখ দিয়ে ওটা কাজ করতেছে, দেখছো লোকটার কাছে পানি ছিলাম, আমার পানি দিল, আমার পানি পিপাসা লাগছে। মাত্র মাঝে আমার কাজ করলো যে এবার ভালোই যাবো গা, এগুলো কাজ আর করবো না। 1-1.5 মাসের মতো গেলো, এরকম ভালোই গেলাম গা। পর আবার পীরের দরবারে গেলাম, যে জায়গায় মরিদ হয়েছিলাম আমি, ওই পীরের দরবারে গেলাম। পীরের দরবারে যাওয়ার পরে মাসে কানে ভালো ছিলাম। আবার 2 মাস পরে পীরের দরবারে গেলাম। ওই জায়গায় যাই দেখি আপনার যারা বড় লোক ওদেরকে মাইক দিয়ে ডাকে, পীরের কাছে নেই। তারা টাকা দেয়, গরু দেয়, বড় বড় ছাগল কিনা দেয়, পীরে হ্যাঁ করে চিনে। আর যারা গরিব দরিদ্র মানুষ হেরা পীরে চিনে না। ভেরি ইন্টারেস্টিং। ওকে, এরকম দৃশ্যজন দেখলাম, ওই জায়গায় আর যাই না, পীরের কাছেও যাই না। পীরের কাছে পীরের পায়ের মধ্যে সুমা খাইতাম, 500 টাকা 1000 টাকা পীরে দিতাম। আস্তে আস্তে চিন্তা করলাম যে এইটা আবার কোন ধরনের ইয়া, যারা বড় লোক ওরা গরু দিলে, বড় বড় ছাগল দিলে ওদেরকে পীরে ডাকে, আর যারা গরিব মানুষ ওদেরকে কেউ ডাকে না। ওই জায়গা থেকে আইসা বললাম এগুলো বুয়া, এই জায়গায় আর যাবো না। ওই দিকে আসে আমি কই না রে ভালোই যাবো গা, আর এগুলা কাজ আর করবো না। কখনো কখনো হাসছি আজকের এই গল্পটা শুনে। ইটস ভেরি সেন্সিটিভ স্টোরি, বাট আমি শেষে গিয়ে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। বলেন তারপর। তখন এরকম ধরনের আচরণ যখন করে, রিস্ক করলা কয় এই গ্যাসটা দিয়ে দিই, তা আমার তো মিজাজ খারাপ হয়ে যায়। আমি কইছিলাম কই আইসি, আর আমার গ্যাস দিয়ে দিতে, তারপরও মানুষের দিই। এখানে 5-7 মাস ছিলাম, ঠিক মতো টাকা দেয় না। আর হোটেলে কাজ করি, ওই ঠিক মতো আমার টাকা দেয় না। পরে একটা লোক আসছিল বড় ভাই সাইফুল নাম, উনি প্রতিদিন আমার হোটেলে এসে খাইতো। তার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তুমি এরকম একটা ছেলে, তুমি এই কাজ করো। ওরা আবার সমাজতন্ত্র রাজনীতি করে, সাইফুল ভাই সমাজতন্ত্র রাজনীতি করে। তার সাথে আমার আস্তে আস্তে যুগ হয়। হওয়ার পরে আমি ওই থেকে বাইরে পড়ি। বাইরে পরে আমি কারণ ভ্যান গাড়ি চালাতে আজকে 3 বছর, 3.5 বছর যাবত। আর একটা বড় ভাই, তার বাড়ি রোশনদি, মাসুম ভাই। তার বাড়ি আরেকটা বড় ভাই, তার নাম হলো উবায়েদ, তার বাড়ি রোশনদি। তার সাথে যখন মিলার পরে ওরা পরে আস্তে আস্তে আমার ভালো করতে লাগলো। আর সমস্ত তো রাজনীতি করে, আমার ওখানে গান গাইতে, আমি তো শুরুবেলা থেকে গান গাইতাম। আচ্ছা, পরে গান গাই, আপনার কণ্ঠ তো ভালো, আপনি গান এগুলো সাইরা দেন, এগুলো যাই করছেন জীবনে সব সাইরা দেন, চিন্তাই মিন্তাই চুরি যাই করছেন এগুলো সাইরা দেন, আপনি ভালোই যান গা, ঠিক আছে। এসব করে কোনো কিছু লাভ নাই গা, দুনিয়াতে সবারই মরতে হবে, একটা কিছু কইরা যান জাতির জন্য। এরকম পাম বুঝে নিত, রাজনীতি করার মুখের মধ্যে অনেক মধু। পরে এই লোকে আমার এরকম ধরনের সাজেশন দেয়, আমি ভালোই না। তো ওরা টিএসসিতে জাদুঘরের যে শাহবাগ, পল্টন আমার খালি দাওয়াত দেয় যাইতে, মধুর ক্যান্টিনে চলেন, 1 কাপ চা খাই, এই সেই আমাদের সাথে চলেন, মন ভালো লাগবো। তাদের সাথে আস্তে আস্তে যাই, জাদুঘরের দিকে যাই, মধুর ক্যান্টিনে যাই, ঢাকা ভার্সিটি এদিকে যাই, সুরদি এদিকে যাই। যার পর দেখি আমার কাছে ভালোই লাগে, অনেক ছেলেমেয়েরা একসাথে থাকে, লেখাপড়া করে, গান টান গায় বিভিন্ন জায়গায় বৈশা। আমি একটু সুযোগ পাইলে গান গাই, ওদের সাথে আস্তে আস্তে মিশার পরে সমাজতন্ত্র রাজনীতি মুক্তির মঞ্চ একটা দল আছে, ওরা গান গায়, হারমোনি তবলা দিয়া ওরা গান গায়, ওদের সাথে গান গাই। গান পরে সবাই থেকে আমি উপরে, ওরা যে গান গায় আমার গলা ভালো। আরেকটা লোক আছে হেমন্ত দা, সে তার অনেক কঠিন বয়স, তার সবাই চিনে, তার সাথে গান গাই। আস্তে আস্তে আমি গণসঙ্গীত শিল্পী গেলাম গা, টিএসসির মোড়ে, তারপর জাদুঘরের সামনে, শাহবাগ, পল্টন, বিভিন্ন জায়গায় গণসঙ্গীত গান গাই। আস্তে আস্তে ভালোই গেলাম গা, এখন তো ভালোই গেলাম গা। এখন কত মানুষের অপমান, অপদস্থ, লাঞ্ছিত সহ্য করি। সবাই জানে আমি মফিস, বড় বড় চুল রাখছি, গান গাই। কারে ওই তো গান গা ভান্ডারি, কোনো লোকে ভান্ডারি কয়, যার যেটা মন চায়। কত লোকে কত ধরনের অপমান করে, সহ্য করি। ছোটো ছোটো পোলা পাইন, 14-15 বছর বয়স, এটি মনে করেন যে গুন্ডামি করে।
মানে তাপালিং করে এলাকার ভিতরে। আমার আগের কথা এগুলো দেখে আমার আগের কথা মনে জায়গা, এলাকার কিছু পোলাবেন আছে ওরা মনে করেন যে গুন্ডামি করে। কয়দিন আগে আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়ি হলো আমার অনেক অনেক মাইট দিছে। একটা মেয়ের সাথে কথা বলছি দিঘা, একটা মেয়ের সাথে কথা বলছি দিঘা আমার নামে গিরিঙ্গি লাগাইছে যে আমি নাকি মেয়ের সাথে প্রেম করি। এসি বাড়ি হলো আমার অনেক অনেক মাইট দিছে, কুকুরের মতো আমার পিটাইছে। পরে আমি বাড়ি ছেড়ে দিছি এই 4-5 মাস আগে, 4 থেকে 5 মাস আগে এই বাড়ি ছেড়ে দিছি। কারণ বোবার মতো জীবনযাপন করি, স্বপ্ন আশা আকাঙ্ক্ষা যে শিল্পী হবো। আচ্ছা, তার মানে এই কাজগুলো আপনি এখন আর করেন না? এগুলো আর করি আপনি পেশায় তাহলে কি করেন? হ্যাঁ, এখন কি করেন? এখন ভ্যান গাড়ি চালাই। ভ্যান গাড়ি চালান? ভ্যান গাড়ি চালাই। আর 3টা বন্ধু বান্ধব মারা গেছে গত রমজানের একদিন আগে। এইগুলো কি কাজ করতে কি? না, খুব ভালো ছিল আমার বন্ধু, তার নাম সাইফুল। তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার মনটা অন্যরকম হয়ে গেছে। আরেকটা বন্ধু নাজমুল প্রেম কইরা শেখ খায়া ফাঁসিতে জুইলা মারা গেছে। এগুলো কতজন মনে হয় আমি আস্তে আস্তে ভালো হইতে লাগলাম। আরেকটা বন্ধু কাউসার, ও ইন্দু একটা মেয়ের সাথে প্রেম করতো, ও বিষ খায়া মারা গেছে। তিনটা বন্ধু সাথের অনেক ক্লোজ বন্ধু মারা গেছে। মাশাআল্লাহ, রিয়েলাইজেশন যদি নিজের ভিতরে আসে এর থেকে বড় কোনো জিনিসই হতে পারে না দুনিয়াতে। পৃথিবীতে যত কঠিন শাস্তি আছে, হ্যাঁ, মানুষের তৈরি শাস্তি যদি আমি বলি, কৃত্রিম শাস্তি, জেল, জরিমানা, ফাঁসি, শুলে চড়ানো, যত ভয়ানক রকমের শাস্তি আছে, এই শাস্তি দিয়া বা শাস্তির ভয় দেখায় একটা মানুষকে যতটুকু খারাপ কাজ থেকে নিবৃত্ত করা যায়, তার চাইতে 1000 গুণ, কোটি গুণ, মিলিয়ন গুণ বেটার হচ্ছে হলো নিজের ভিতরে যদি মানুষ অনুভব করে যে আমি যে কাজটা করতেছি এই কাজটা খারাপ কাজ এবং এই কাজটা আমার করা উচিত না। এবং আপনি নিশ্চয়ই আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই। ওকে, তো সেই জায়গাটা থেকে এরকম বহুত অনেক খারাপ মানুষ আছেন পৃথিবীতে, এরকম অনেক উদাহরণ দেয়া। খারাপ মানুষ বলবো না, কোনো মানুষ আসলে খারাপ না, খারাপ কাজ করেন। তো এরকম অনেক মানুষ ইতিহাসেও আছেন যারা একটা সময় ভয়ঙ্কর রকমের বাজে কাজ করত, কিন্তু আল্লাহ তাদেরকে হেদায়েত করেছেন বলে তারা একটা সময় অনেক বড় মাপের ওলিও হয়েছেন। এরকম উদাহরণ আছে আমাদের ইসলামিক রিলিজিয়নেও, কিন্তু এরকম আপনি যদি ইতিহাস জানেন তাহলে এরকম বড় অনেক ইমামের ইতিহাস জানা যায়। যাই হোক, আমি যেহেতু অত বেশি জ্ঞান রাখি না, টুকটাক যা শুনি চারপাশ থেকে দেখি সেটা নিয়ে কথা বলি। তো সেই জায়গাটা থেকে একটা হচ্ছে ধর্মীয় বিশ্বাসের জায়গা, আরেকটা হচ্ছে যে নিজের ভেতরের মানবিক মূল্যবোধ। কারণ লাস্টে যে 3টা ঘটনা আপনার চোখের সামনে ঘটেছে, আপনার 3জন বন্ধুর চলে যাওয়াটা প্রকৃতিগতভাবে, তো সেই জায়গাটা থেকে আপনার ভিতরে একটা মূল্যবোধ এসছে যে জীবন আসলে খুব ক্ষণস্থায়ী। আমি যদি ভুল না করে থাকি, যে একটা সময় আপনাকে ওইভাবে চলে যেতে হবে। তো খারাপ কাজ করে, মানুষের বদদোয়া নিয়ে, খারাপ কাজ করে, মানুষের এই যে কঠিন সব গুনাহের কাজ করে নিজেকে আসলে ঠিক রাখার কোনো সুযোগ নেই। আমার বন্ধু সাইফুল আমার এত কাছের লোক ছিল যে বলার বাইরে। তার কথা মনে হইলে আমি আর তার দেখতে যেতে পারিনি, তখন আমি খুলনা ছিলাম। আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি খুলনা থেকে আস্তে আস্তে। আপনি যদি এভাবে কখনো চিন্তা করেছেন কিনা, আমি কয়েকটা জায়গায় আপনাকে বলি। ধরেন আপনি এমন একটা জায়গায় চিন্তা করতে গেছেন বা করেছেন যেখানে আপনি এমন কারো পাল্লায় পড়লেন, আপনাকে মেরে ফেলা হলো, মেরে লাশটা গুম করে দেওয়া হলো, এবং এমন হবে যে এই লাশটা কোনোদিন হয়তো কেউ খুঁজেও পাবে না। আপনার মাও হয়তো আপনাকে শেষ দেখাটা দেখতে পারবে না। এই যে ঘটনাগুলো, অনেক লাশ কিন্তু বেওয়ারিশ হয়ে যায়। হ্যাঁ, অনেক। কিংবা ধরেন আপনার এখন বয়স কত, 25 বছর আপনি বলছেন। 25 বছর হচ্ছে একটা মানুষের জীবনের সবচাইতে টকবগে বয়স। মানে 25 হচ্ছে একটা, যদি ফুলে উদাহরণ দেই, একটা ফুল প্রথমে কি থাকে, কুশি, তারপরে সেটা কলি হয়, তারপরে সেটা ফুটতে একদম চরমভাবে ফোটে, তারপরে সেটা ঝরে পড়ে। তো আমার কাছে না, সায়েন্টিফিক্যালি ওটা ট্রু, 25 হচ্ছে সব দিক থেকে একদম ফোটা একটা ফুলের মতো। এটা হচ্ছে সবচাইতে টকবগে একটা বয়স। এই বয়সে 2 হাত আর 2 পায়ে যথেষ্ট একটা মানুষের নিজের জীবনে কোনো কিছু করার জন্য, কারণ আপনার গায়ে শক্তি আছে। খুব ভালো, আপনি যাদের সাথে মিশছেন তারা যদি সত্যিকার অর্থে খাঁটি সমাজতন্ত্রের হয়, একদম পিওরলি সমাজতন্ত্রে, তাহলে ওই মানুষগুলোর মূল্যবোধ আপনার মধ্যে আসুক। শ্রমিকের, মেহনতি মানুষ যাদের জন্য ওরা কাজ করে, সেই সব মূল্যবোধগুলো আপনার মধ্যে আসুক। প্রথম কথা বলি, প্রিয় শ্রোতা, আপনাদেরকে অ্যাড্রেস করে, ওর ভিতরে একটা ভয়ানক রকমের কষ্ট আছে। যদিও হেসে হেসে কথাগুলো বলেছে। ওকে যদি কেউ ভালোবাসা দিত, ওকে যদি কেউ ছোটবেলাতে বুকে জড়িয়ে আদর করত, ও যখন ওর দাদির কোনো এক বোনের কথা যখন বলেছে, তখন কিন্তু হাউমাউ করে কেঁদেছে এবং অনেকবার থেমে গিয়েছে। অর্থাৎ ওর ভিতরে একটা খুব চমৎকার মন আছে, সফটনেস একটা মন আছে। কিন্তু ওর ভিতরে যে হিরোইজমটা, এই যে সিনেমার হিরো দেখলে এটা করতে হয়, চাইনিজ হিরোদের এটা করে, এটা একটা শক্তি।
এই একটা পাওয়ার। এই পাওয়ারটাকে যদি ডাইভার্ট করে ওকে ভালো কাজের জন্য ব্যবহার করা যেতে পারতো, ওকে যদি দেখানোর মতো কেউ থাকতো লাইফে, ওকে যদি কেউ মেন্টরশিপ দিতে পারতো যে তুমি এই হিরোইজমটা এই দিকে দেখালে মানুষ তোমাকে রেসপেক্ট করবে, মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমার কথা বলবে, তাহলে ও রাতারাতি চেঞ্জ হয়ে যেত। কিন্তু ওই মানুষটার লাইফে অ্যাবসেন্স ছিল। আমরা সবসময় একটা কথা বলি আমাদের এই সিক্রেটস অনুষ্ঠানে, আজও বলতে চাই আপনাদেরকে, কোনো মানুষই আমাদের কাছে ঘৃণার পাত্র না। প্রত্যেকটা মানুষ যারা খারাপ কাজ করে, এখন পর্যন্ত সিক্রেটস অনুষ্ঠানের অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রত্যেকেই সিচুয়েশনালি করে প্রিয় শ্রোতা। তবুও যারা খারাপ কাজ পথ বেছে নেন, প্রত্যেকটা গল্পই আমাদেরকে একটা কথাই বলে যে এটাই সর্বোত্তম পন্থা নয়। কারণ জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনার রিয়েলাইজেশন হবে এটার জন্য প্রচুর বেগ পেতে হয়, এটার জন্য প্রচুর খেসারত দিতে হয়। আপনি একটা খারাপ কাজ করে সাময়িক আনন্দ পেতে পারেন, কিন্তু এটার জন্য আপনাকে যে লসটা গুনতে হবে সেটা ভয়ঙ্কর রকমের লস, ভয়ঙ্কর রকমের লস। প্রত্যেকটা গল্প সে কথাটাই বলে। এবং কোনো মানুষই যারা খারাপ কাজ করেন, যদি বিন্দুমাত্র সেন্স থাকে, তাহলে সে ওই কাজটা করার সময় একটা স্বস্তিতে থাকে না, নেভার এভার। কারণ উনি যতবার বলেছে, আমি যতবার ধরা পড়েছি বা ওই ধরনের কাজ করতে গেছি, ততবার আমার আত্মার মধ্যে ধুকপুক 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 করতো। ওকে যদি একটা বেটার প্লেসমেন্টে দেওয়া যেত, ওকে না শুধুমাত্র সব যারা খারাপ কাজ করে ওদেরকে যদি বেটার কাউন্সিলিংটা দেওয়া যেত, একটা ভালো অপশন দেওয়া যেত যে না এই কাজটা করলে জীবনে এটা হয়, তুমি কেন এই কাজটা করো, ফাইন্ড আউট করে যদি ওকে সেই কাজের জায়গাটা করে দেওয়া যেত, তাহলে সমাজে এত খারাপ মানুষের হয়তো বা জন্ম হতো না। এই যে আমার এই মাসুম ভাই, ওবায়দ ভাই, সাইফুল ভাই, ওরা আমার নতুন জীবন দিছে। এলে আমি কারো গুলিতে মারা যাইতাম, অ্যাক্সিডেন্টে মারা যাইতাম, এতদিন আমি হয়তো শেষ হয়ে যাইতাম। যে পর্যায়ে আমি চলে গেছিলাম। জাতীয় মুক্তি কাউন্সিল, ওদেরকে ধন্যবাদ দিই। আর সত্যি একটা বাংলাদেশের মধ্যে অন্যতম একজন সৎ নীতিবান একটা সংগঠন। খুব ভালো লাগলো আমার কথা শুনে। আমি জানি না এরা কারা, আমি দোয়া করি মন থেকে ওরা আরো ভালো কাজ করুক। হ্যাঁ, আপনি হয়তো ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করছেন, বদরুদ্দিন ওমর অবশ্যই আপনি চিনেন। জি, বদরুদ্দিন ওমরকে আমি চিনি, খুবই বড় মাপের স্কলার, ইকোনমিস্ট। হ্যাঁ, আমি তার সংগঠন করেছি, ঠিক আছে। এই সংগঠন যারা করে, ঠিক আছে, যত আমি জানি না, আমি স্যালুট জানাই স্যার আপনাকে আজকের এই অনুষ্ঠান থেকে, যে আমি জানি না যে এত গ্রাসরুট লেভেলে গিয়ে আপনারা কাজ করেন। টু বি অনেস্ট, এই ছেলেটা ক্লাস 2 পাস। আমি যতদূর জানি যে আমার ধারণা আজকে ভুল ভাঙলো, যে আপনারা সবসময় একটা লিটারেট পার্সন বা যারা আসলে শহুরে মানুষ তাদেরকে নিয়ে হয়তো বা কাজ করেন, কিন্তু এত গ্রাসরুট লেভেলে কাজ হয় আমার জানা ছিল না। খুব ভালো লাগলো যে এই ধরনের মানুষদেরকে নিয়ে আপনারা কাজ করছেন। এবং একটা মানুষ, আমি আসলে অত সামষ্টিকভাবে দেখতে চাই না যে আসলে কি হচ্ছে, আমি বরং ব্যষ্টিকভাবেই দেখি খুব ক্ষুদ্র জায়গা থেকে, যে এই ছেলেটা জীবনে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এই ছেলেটা যখন এই মুহূর্তে দাঁড়িয়ে কথাটা বলছে যে আমাকে কোনো একটা সংগঠন বা কেউ একজন আমাকে জীবন পথের দিশা খুঁজে দিয়েছে, তাহলে ওই জায়গাটা থেকে এই সংগঠনের প্রতি আমার রেসপেক্ট আসতেই পারে। আমি আজকের অনুষ্ঠানটি শেষ করার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে আমি বলছি, প্রত্যেকবারই বলি, সবসময়ই বলি, সিচুয়েশনালি কোনো মানুষ কোনো অপরাধ করলে বা কোনো ভুল করে ফেললে যদি আপনি তাকে পেনালাইজ করতে চান, তাহলে সেই পেনালাইজটা করুন যে ওর ভেতরে যেন রিয়েলাইজেশনটা জন্ম হয়। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে ছিলেন, যারা শুনলেন। আমরা চাই সুলতানরা ভালো পথে আসুক, সুলতানরা ভালো কিছু করুক, এবং এই সুলতানকে দিয়েই হয়তো হাজারো সুলতানকে থামানো সম্ভব। কারণ এই সুলতানরা যদি মাঠে নেমে কাজ করে যে না ছিনতাই ওখানে জন্ম হয়, ওখান থেকে ছিনতাই বন্ধ করতে হবে,